হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদের অনেক রিকোয়েস্টের পরে ফাইনালি আজকে আমরা নিয়ে আসলাম দ্য উইচার সিজন 2। আর আজকে আমরা এক্সপ্লেন করব সিজন 2 এর এপিসোড নাম্বার 1। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। আর হ্যাঁ, যারা এখনও সিজন 1 দেখেননি তারা ডেসক্রিপশন আই বাটন অথবা ফার্স্ট কমেন্ট চেক করতে পারেন। তো এপিসোডের শুরুতে আমরা অ্যাডিয়ানার ভিলেজ দেখতে পাই, আর এখানে এখন জীবিত কেউ নেই। এখন এই গ্রামে 3 জন লোক থাকতে আসে, তবে এক এক করে তারা 3 জনই সেখানে মারা যায় কোনো একটা আননোন এন্টিটির মাধ্যমে। এরপরে প্রপারলি শুরু হয় সিজন 2 এপিসোড 1, আর এটা শুরু হয় সেখান থেকে যেখানে শেষ হয়েছিল সিজন 1, মানে সিচুয়েশন সডেন হিলের যুদ্ধের পরে। আর এই যুদ্ধ সম্পূর্ণ শেষ করার ক্রেডিট একমাত্র ইয়ানিফার পায়, কারণ সে খুবই ভয়ঙ্কর একটা যুদ্ধ ব্রাদারহুডের নিয়ম ভেঙে শেষ করেছিল, তাও আবার ফায়ার ম্যাজিক ইউজ করে। আর সেই ম্যাজিক ইউজ করার পারমিশন তাকে তেসিয়া দিয়েছিল। আর এখন এটার জন্যই তেসিয়া খুবই আপসেট, কারণ তার মনে হচ্ছে এই যুদ্ধে ইয়ানিফারও মারা গেছে, আর সেই মৃত সমস্ত সৈনিকদের মধ্যে ইয়ানিফারের স্মৃতি খুঁজছে। এরপরে তার কাছে ওয়েলগার ফোর্স আসে, আর সে এটাই বলে যে এই যুদ্ধে দুই পক্ষেরই অনেক লোক মারা গেছে। সেই সাথে ইয়ানিফার সম্পর্কে এটাও বলে সেই ইয়ানিফারকে খুঁজতে যেই টেকনিক ইউজ করছে ইয়ানিফারকে এটা দিয়ে খোঁজা পুরোপুরি অসম্ভব, কারণ তার মতে ইয়ানিফার মারা গেছে। আর এটা শুনতে পেয়ে টেসিয়া তার নাম নিয়ে জোরে জোরে চিল্লায়, আর এটা শুনতে পেয়ে গ্যারাল্ডো সিরিকে নিয়ে সেখানে চলে আসে, আর সেও এখানে ইয়ানিফারকে খুঁজছে। তবে তার মৃত্যুর সংবাদ টেসিয়া তাকে বলে, আর এটা শুনতে পেয়ে গ্যারাল্ডো অনেকটা ভেঙে পড়ে। টেসিয়া তাকে বলে এই যুদ্ধে জেতার কারণ একমাত্র ইয়ানিফার, কারণ সে একদম শেষ সময় পর্যন্ত নেলফগার্ডের সমস্ত সেনাদের আটকে রাখতে সক্ষম হয়েছিল, যাতে করে সডেন হিলের সমস্ত লোক এখানে টাইমলি আসতে পারে। কিন্তু গ্যারালের কাছে এই যুদ্ধের কোনোই ভ্যালু নেই, তাই সেটা বাদ দিয়ে তার রাস্তায় বেরিয়ে পড়ে। এরপর সিরি যখন তাকে ইয়ানিফার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন গ্যারাল এটাই বলে যে যেহেতু সে মারা গেছে তাই এখন আর তার সম্পর্কে জানার মতো কিছুই নেই। এরপর তারা জঙ্গলের মধ্যে থেমে একটা বিরতি নেয়, যাতে করে সিরি একটু রেস্ট নিতে পারে। তবে উইচার ভয়ঙ্কর স্বপ্নের জন্য একদমই ঘুমাতে পারে না, আর সিরির অবস্থা এমনই, সেও ভয়ঙ্কর স্বপ্নের জন্য ঘুম থেকে উঠে পড়ে। তখন উইচার তাকে জিজ্ঞেস করে সে কি এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখলো যে তার ঘুমই ভেঙে গেল। আর সিরি বলে সে দেখতে পেয়েছে নেলফগার্ডের একটা সেনাপতি তাকে ধরে নিয়ে যাচ্ছে, আর তার চোখের সামনে তার রাজ্য পুড়ছে। এরপরে সিরি তার ডেস্টিনেশন সম্পর্কে জিজ্ঞেস করে যে তার লাইফ উইচারের সাথে কিভাবে কানেক্ট হলো। এরপরে উইচার তাকে সিজন 1 এর সম্পূর্ণ কাহিনী বলে, যেগুলো আপনারা সিজন 1 এ অলরেডি দেখে ফেলেছেন। আর সেখানে সিরির গ্র্যান্ডমাদার তার বাবাকেই মারতে চেয়েছিল, আর তাকে সেভ করার জন্য উইচার রানীর বিরুদ্ধে চলে গিয়েছিল। আর এই জন্য তার বাবা কৃতজ্ঞতা স্বরূপ নিয়তির আইন দিয়েছিল, মানে ল অফ সারপ্রাইজ। আর এই ডেস্টিনেশনের জন্যই সিরি আজকে তার সামনে, আর সে সিরিকে যে কোনো অবস্থায় সেভ করবে। এরপর সিরি বলে সে তার রাজ্যে ব্যাক করবে, কিন্তু উইচার বলে এখন না সেটা তোমার রাজ্য আর না তোমার জন্য সেফ। এরপরে সিরি সিকলিন যাওয়ার কথা বলে, কিন্তু উইচার বলে এখন সেখানে যাওয়া ঠিক হবে না, কারণ সেখানে সেই সমস্ত কিছুই হবে সেগুলো সিনরাতে অলরেডি তার সাথে হয়ে গেছে। সিংহাসনের লোভে পড়ে সবাই তাকে মারতে চাইবে। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পাই সডেল হিলে সমস্ত আহতদের চিকিৎসা করা হচ্ছে। তখন আমরা দেখতে পারি ফ্রিজ এখনো জীবিত, আর তাকে মৃত্যুর মুখ থেকে তেসিয়া সেভ করে, তাও তার ম্যাজিক দিয়ে। আর এই সবকিছু আর্তুরিয়াস দেখছিল, যে তার ভাগ্নি অ্যাঞ্জেলিনা সম্পর্কে জিজ্ঞেস করে, আর বিলেসপাস তাকে বলে সে মারা গেছে। আর সে এটাও বলে নেলফগার্ডের একটা সেনা জীবিত অবস্থায় ধরা পড়েছে, আর সে হচ্ছে জাহির, তবে এখন সে তার মুখ একদমই খুলবে না। এরপর তার মুখ খোলানোর দায়িত্ব টেসিয়া নিতে চায়, কিন্তু আর্তুরোস তাকে এটার পারমিশন দেয় না। কিন্তু বিলেসপাস তাকে বলে টেসিয়া তার থেকে কোনো পারমিশন চাইছে না। এরপর আমরা ইয়ানিফারকে দেখতে পাই, যে কিনা এখনো জীবিত, কিন্তু এখন তাকে নেলফগার্ডের লোকেরা ধরে ফেলেছে, মানে ভিগো নেলফগার্ডের রাজা তাদের সবাইকে মৃত্যুদণ্ড দিবে। কিন্তু যেহেতু তারা ইয়ানিফারকে ধরেছে তাই হয়তোবা তাদের শাস্তি একটু কম হবে, মানে হয়তোবা তার জীবন আবারও ফিরিয়ে দেওয়া হবে, কারণ তারা সবাই হোয়াইট ফ্লেমকে চোখ বন্ধ করে ফলো করে, যেটা সাদার মধ্যে মানুষের সমস্ত কালো দাগ ধুয়ে পরিষ্কার হয়ে যায়। কিন্তু ইয়ানিফার একদমই উল্টো, কারণ সে এই সমস্ত কথায় একদমই বিশ্বাস করে না, আর সে নিজের মনমানি করে ব্রাদারহুড থাকা সত্ত্বেও। মানে কখনো ভিগো ইয়ানিফারকে তার টিমে আসতে বলে, আবার কখনো ইয়ানিফার ভিগোকে তার টিমে আসতে বলে। ইয়ানিফারের শক্তিতে তারা সবাই ভয় আছে, কিন্তু সিজন 1 এ সে তার যতটা শক্তি ইউজ করেছে এখন তাকে দেখে মনে হয় না যে তার পাওয়ার ইউজ করার মতো ক্ষমতায় সে এখন আছে, মানে সে খুবই দুর্বল। আর এই জন্যই তাকে বন্দি করে রাখা হয়েছে, আর তার শাস্তি নেলফগার্ডে যাওয়ার পরেই হবে। অন্যদিকে উইচার ও সিরি কেয়ারমরিনা দিকে যাচ্ছে, মানে উইচারের বাড়ি, কিন্তু সেটা এখন আছে কি নেই সেটা সিরি কেন কেউই বলতে পারবে না, কারণ উইচার সেই জায়গা সম্পর্কে কারোর সাথেই কিছু বলে না। এখন যেহেতু সিরি তার সাথে আর সেই তার ডেস্টিনি, তাই তার মনে হয় সিরির কেয়ারমরন সম্পর্কে জানা উচিত, আর সেখানে গিয়ে তার ট্রেনিংও পুরো করা হবে, মানে উইচার হওয়ার ট্রেনিং। আর কেয়ারমরনের কথা উইচার শর্ট করে এভাবে বলে, যখন সে ছোট ছিল তখন সেই জায়গায় মানুষ অ্যাটাক করেছিল, সেখানে অনেক কষ্টে তার প্রজাতি মানে উইচাররা সেভ হয়েছিল, আর তখন থেকে সেই জায়গার লোকেশন সবার থেকে লুকিয়ে রাখা হয়। এখন কথা বলতে বলতে তারা এডিয়ানা চলে আসে। এখানে উইচার জঙ্গলে একটা হরিণের লাশ পায়, এরপর সেটার কাছে গিয়ে সেটাকে অবজার্ভ করে যখন সেটার একটু মাংস খায় তখন তার অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। এরপর সে জলদি করে একটা লোকেশনও খুঁজছে, মানে রিডানিয়ার ভিলেজে, যেখানে গিয়ে তারা রাতটা থাকবে।
এরপরে রাতে তারা সেখানে পৌঁছায়। সেটার বাইরে থেকে গ্যারাল বুঝতে পারে এখন এই গ্রামের মধ্যে কেউই আর জীবিত নেই, এমনকি এখানের প্রাণীগুলো। কিন্তু সিরির মনে হয় সবকিছু ঠিক আছে, কিন্তু সেখানে ঢোকার পারমিশন উইচার তাকে একদমই দেয় না। তাই তারা সেখান থেকে ডিরেক্ট উইচারের একটা বন্ধুর সাথে মিট করতে চলে যায়। সে একটা ক্যাসেলে থাকে, আর সেই ক্যাসেল সম্পূর্ণ জাদুর, মানে সেই ক্যাসেলে জীবন আছে। তার সাথে কথা বললে সে সেটা শুনে আবার উত্তরও দেয়, কিন্তু সবার না, শুধু সেই ক্যাসেলের মালিক নেভালেনের, যে কিনা 10 বছর আগেও একজন মানুষ ছিল, কিন্তু এক জাদুঘর তাকে একটা অভিশাপ দেওয়ার কারণে এখন সে একটা প্রিস্ট হয়ে গেছে, মানে একটা মনস্টার। কিন্তু এখনো সে গ্যারালকে কোনো ক্ষতি করে না, আর সে তাদের 3 জনকেই সেখানে ওয়েলকাম করে আর তাদের আপ্যায়ন করে। এখানে উইচারের কিছু অদ্ভুত মনে হয়, কিন্তু সিরির তেমনটা মনে হয় না। এরপরে উইচার বারবার করে তার বন্ধুকে জিজ্ঞেস করে এখানে হচ্ছেটা কি। তখন তার বন্ধু নেভালিন তাকে সবকিছু এক্সপ্লেন করে যে সে কিভাবে একটা মনস্টার হয়ে গেল আর সমস্ত গ্রামের মানুষ কোথায় চলে গেল। তবে সে মিথ্যা বলে। সে বলে যুদ্ধের মধ্যে মনস্টার ও সিপাহীরা গ্রামের সবাইকে মেরে ফেলেছে, কিন্তু তার কথায় গ্যারাল একেবারেই বিশ্বাস করে না। তবে সেখানে থাকার জন্য নেভালিন থেকে গ্যারান্টি চায় সিরির সেফটি, আর নেভালিনও তাকে সেফটির গ্যারান্টি দেয়। তখন সিরি বুঝতে পারে এই ক্যাসেলের মধ্যে অন্য আরো কেউ আছে। এরপর সে নেভালিনকে জিজ্ঞেস করে তাকে কি এই অভিশাপ সারা জীবন একা থাকার জন্য দেওয়া হয়েছিল, আর এই অভিশাপ থেকে সে কখনোই মুক্ত হবে না, মানে তার মৃত্যু হবে না। এখন যেহেতু এই ক্যাসেলে আরেকজন আছে, তাই নেভালিন তার নাম ভিরিনা বলে, যেটা কিনা তার বিড়াল। এরপরে নেভালিন সিরিকে তাদের বন্ধুত্ব সম্পর্কে বলে যে কিভাবে একটা মনস্টারকে মারার সময় উইচার সেটার ক্রেডিট নেভালিনকে দিয়ে দিয়েছিল, আর সেই জন্য সে তার বাবার নজরে আরো সাহসী হয়ে গিয়েছিল। আর সেখান থেকেই তাদের বন্ধুত্ব একেবারে গভীর হয়ে যায়, আর তাদের বন্ডিংও ভালো। কিন্তু আজকে 10 বছর পরে নেভালিন উইচারকে দেখছে। এখন কথাবার্তার পরে গ্যারাল এই ক্যাসেলের সার্ভে করতে বেরিয়ে পড়ে যে আদৌ এই ক্যাসেল ঠিকঠাক আছে কিনা। আর সে তার ঘোড়া রুশের কাছে চলে যায়। সে তাকে সিরির বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে বলে, যে কিনা এত ঝামেলার মধ্যেও আরাম খুঁজে বেরিয়ে করে, আর তার কথাও শুনে না। এরপরে গ্যারাল বাইরে কারো পায়ের চিহ্ন পায়, যেটা একটু সামনে গিয়েই গায়েব হয়ে গেছে। এরপর এটা ইনভেস্টিগেট করতে সেটাকে ফলো করে সেই ক্যাসেলের গ্রামে যায়। এখানে কিছু মানুষের লাশ আর সেই পায়ের চিহ্ন দেখে বুঝতে পারে এটা যেই হোক সে উঠতে পারে, কারণ এর আগেও সে নেভালিনকে জিজ্ঞেস করেছিল সে আসলে কি লুকাচ্ছে, কিন্তু নেভালিন তাকে কিছুই বলে না, আর সে ঘুমানোর বাহানা করে সেখান থেকে চলে যায়। তখনই কথাবার্তার মধ্যে উইচার নেভালিনকে সিরি সম্পর্কে সবকিছু সত্যি বলে, আর সে এটাও বলে সিরিকে উইচার হওয়ার জন্য কোনো রকম টর্চার করা হবে না, কারণ সেই সিচুয়েশন দিয়ে একটা সময় গ্যারাল্ডো গিয়েছিল। আর যদি জানতে চান একটা উইচার কিভাবে বানানো হয়, আপনাকে উইচারের মুভি দ্য স্পিন অফ অ্যানিমে দেখতে হবে। সেটার মধ্যে আপনারা ওসেমিরের ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও জানতে পারবেন। আর এই ওসেমির সামনে গিয়ে এই সিরিজের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হবে, কারণ এই ওসেমিরই গ্যারালের গুরু, আর সে তার বাবার মতো। এরপরে ক্যাসেলে যখন সিরি শুয়েছিল, তখন তার সাথে মিট করতে সিলিং থেকে বিরিনা আসে, যে কিনা কোনো বিড়াল না, জলজন্ত একটা মেয়ে অথবা একটা মনস্টারও বলা যায়। তবে সে সিরিকে একদমই হার্ট করতে চায় না, কিন্তু উইচার মানে গ্যারাল একটু পরে ক্যাসেলে চলে আসে, তাও আবার ম্যাজিক পোশন খেয়ে। এইটা খেয়ে সে বুঝতে পারে আসলে বিরিনা নেভালিনের রক্ত খাচ্ছে, মানে সে তাকে মেরে ফেলেছে। আর এর কিছুক্ষণ পরে সে আবারও জীবিত হয়ে যাবে। কিন্তু উইচার সেখানে গেলে তাদের মধ্যে একটা ফাইট হয়, যেখানে সিরিনা জোরে একটা চিৎকার দিয়ে উইচারকে দূরে নিয়ে ফেলে, আর বারবার এমনটা করেই নিজেকে সেভ করার ট্রাই করে। অন্যদিকে উইচার সিরিকে বলেছিল পালাতে, কিন্তু সিরি তার কথা না শুনে সেখানেই থেকে যায়, আর কোনো না কোনো ভাবে ভেরিনাকে বাঁচানোর ট্রাই করে। তখন ভেরিনা এটা বলে উইচারও তাকে মেরে ফেলবে, আর তার সাথেও কেউ এমনটা করবে, কারণ তার উপরে একদমই ভরসা করা যায় না। আর এই কথার ফাঁকেই সে উইচারকে মারার ট্রাই করে, কিন্তু কোনো লাভই হয় না। এখন একটু পরে উইচার তাকে আহত করে ফেলে। এরপর যখনই সে তাকে মারবে, তখন মাঝখানে সিরি এসে তাকে সেভ করে নেয়, আর এটা সুযোগ নিয়ে ভেরিনা সিরিকেই ধরে ফেলে আর মারার থ্রেট করে। কিন্তু সিরিকে সেভ করার দায়িত্ব নেভালিনও নিয়েছিল, তাই সে পেছন দিয়ে এসে ভেরিনাকে স্টেপ করে। আর ভেরিনা মরার আগে সেই অবস্থায় দাঁড়িয়ে তার মাথাটা পেছনে ঘুরিয়ে নেভালিনকে বলে সে তাকে ভালোবাসে, আর সেটার হিন তাকে সিরি আগেই দিয়েছিল। তবে কথা আরো বাড়বে, তার আগেই গ্যারাল ভেরিনার মাথা 2 ভাগ করে তাকে সেখানে মেরে ফেলে। আর মরার আগে ভেরিনা সিরিকে সেই ওয়ার্নিং দেয়, যেটা সম্পর্কে একটু আগেই আমি আপনাদের বলেছিলাম। কিন্তু এই কষ্ট নেভালিন কখনোই সইতে পারবে না, আর সেও এখন ঠিক হয়ে গেছে, কারণ সে সত্যিকারের ভালোবাসা পেয়েছিল, আর তাকে সে হারিয়েও ফেলেছে। এরপর সে উইচারকে বলে তাকে মেরে ফেলতে, কিন্তু গ্যারাল তাকে কোনোভাবেই মারবে না। এরপর সে গ্যারালকে সেই পূজারণের সত্যিটাও বলে, যার জাদুর জিনিস, আর তার ঘর পুরানোর আগে সে তাকে রেপও করেছিল, কিন্তু তবুও গ্যারাল তাকে মারবে না। আর সে তাকে বলে এখন আর সে অমর না, সে যদি চায় তাহলে তার জীবন নিজের হাতেও নিতে পারে, যেমনটা করার চেষ্টা সে আগেও করেছিল। তবে এবার তার চেষ্টা সফল হতেও পারে। এরপর তারা সেখান থেকে বের হয়ে সোজা জঙ্গলে চলে আসে। এখানে সিরি বলে সে যেখানেই যায় তাদের প্রিয় কাউকে না কাউকে সেখানে মরতেই হয়, আর এইবারও তেমনটাই হলো। এখন এটাকে চেঞ্জ করা একদমই সম্ভব না। তখন গ্যারাল বলে যত সমস্যায় আসুক তাকে সেটা ফেস করতে হবে, আর যদি সিচুয়েশন এমন হয়ে যায় যেটা খুবই ভয়ঙ্কর, মানে আউট অফ কন্ট্রোল, তাহলে আপাতত সিরির কাজ সেখান থেকে পালানো। কিন্তু তার কথা সিরি একদমই ফলো করছে না, আর সিরি এটা স্বীকার করে। তখন গ্যারাল বলে সিচুয়েশন যতই খারাপ হোক না কেন সে সিরির কোনো ক্ষতিই হতে দেবে না। অন্যদিকে তেসিয়া জাহিরকে টর্চার করতে সেখানে চলে আসে, তবুও সে তার মুখ না খুললে সে তাকে আরো বেশি টর্চার করে। এখন হয়তোবা এর পরে সে মুখ খুললেও খুলতে পারে, কারণ এখন তো আমাদের এটা আর দেখানো হয় না যে নেলফগার্ডের লোকেরা আসলে চায়টা কি।
এদিকে ইয়ানিফার ও ভিগোর পরিস্থিতি খুব একটা সুবিধার না, কারণ যখনই ভিগো তার সমস্ত লোকদের জলদি করে যেতে বলে তখন কেউ তাদের উপর অ্যাটাক করে আর তারা সবাইকে মেরে ফেলে, শুধু ইয়ানিফার আর ভিগোকে বাদ দিয়ে। আর এই এপিসোড মানে দ্য উইচার সিজন 2 এপিসোড নাম্বার 1 এখানেই শেষ হয়ে যায়। আর এই এপিসোডের শুরুতে আমরা জানতে পারি যে ভিগো ও ইয়ানিফার আসলে এলফদের কয়েদি হয়ে গেছে আর তাদেরকে সিন্ডা থেকে দূরে নেওয়া হচ্ছে। এখন এলফরা তাদের কেন বন্দি করলো যদি এইটা বলতে হয়, আসলে তাদের বন্দি করার কারণ এলফদের নতুন লিডার ফ্রান্সেসিয়ার স্বপ্নের জন্য। আর তাকে সাদা পোশাক পরে কেউ ইনস্ট্রাকশন দিচ্ছিল আর তার কথা শুনে এলফেরা মানে এখন জীবিত যেই অল্প সংখ্যক এলফ আছে তারা সবাই ওয়েল্ডারকে বাদ দিয়ে ফ্রান্সেসিয়ার পক্ষে চলে আসে। আর এই জন্য তারা সবাই গুহা থেকে বের হয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে আর তারা সেই জায়গাটা খুঁজছে যেটা হয়তোবা তাদের পূর্বপুরুষরা বানিয়েছে। এরপর তারা সেই জায়গাটা পেয়েও যায় আর সেটাকে দেখতে পেয়ে ইয়ানিফার ভিগোকে বলে এই জায়গাটা আর্তুরিয়ার মতো লাগছে, যেখানে সমস্ত উইচাররা ট্রেনিং নিয়েছিল। আর এই জায়গা সম্পর্কে এর আগে মানে সিজন 1-এ স্টুয়ার্টও ইয়ানিফারকে বলেছিল যে আসলে এই দুনিয়া আসলে কিভাবে জন্ম নিল। আর এই প্রশ্নের উত্তর তারা একটু ভেতরে গেলেই পাবে, কিন্তু তার আগে তাদের দুজনকে ফ্রান্সেসিয়ার কাছে নিয়ে যাওয়া হয়। এখানে ইয়ানিফার তাকে বলে সে হাফ এলফ, কিন্তু ফ্রান্সেসিয়া তার কথা একদমই বিশ্বাস করে না। কিন্তু সেখানে ফ্রান্সেসিয়া আর ফিলিপিন্টারের মধ্যে কথা শুনছিল। এখানে ফ্রান্সেসিয়া লিডার হওয়ার পরে সে ফিলিপিন্টারকে টিচ করে আর সে এটাও বলে তাকে জীবিত আনাই ভুল হয়েছে। আর এখানে সমস্ত সিদ্ধান্ত এখন থেকে সেই নিবে আর ছোট থেকে ছোট সিদ্ধান্ত ফিলিপিন্টার নিতে পারবে না, কারণ সবাই ফ্রান্সেসিয়াকে মানে ফিলিপিন্টারকে একদমই না। এরপরে ইয়ানিফার ও ভিগোকে বাইরে একটা গাছের সাথে বেঁধে ফেলা হয়। এখানে ইয়ানিফার ভিগোর সাথে ডিসকাস করে যে কিভাবে তারা দুজন ফিলিপিন্টারের সাহায্য নিয়ে এখান থেকে বেরোতে পারবে, কারণ তারা তিনজনই প্রায় একই স্বপ্ন দেখছে। যেখানে ইয়ানিফার দেখছে লাল হুডি, ভিগো দেখছে ব্ল্যাক হুডি আর ফ্রান্সেসিয়া দেখছে হোয়াইট হুডি। যখন ফিলিপিন্টার তাদের পাশ দিয়ে যাচ্ছিল তখন সে সেই স্বপ্নের কথা ফিলিপিন্টারকে বলে। যখন একটা টাইমে ফিলিপিন্টার তাদের জালে ধরা দিবে তখন সেখানে ফ্রান্সেসিয়ার ভাই এসে ফিলিপিন্টারকে নিয়ে যায়, কারণ তারা এই টেম্পলের মধ্যে কিছু একটা পেয়েছে। তবে সেখানে যাওয়ার আগে ফ্রান্সেসিয়া ও ফিলিপিন্টারের টিমের মধ্যে কিছু একটা ডিসকাশন হয়। এখানে ফিলিপিন্টাররা বলে তারা তাদের কথা শুনে জঙ্গলের এত ভেতরে চলে এসেছে যে এখন তাদের জীবন ঝুঁকি আছে, কিন্তু ফ্রান্সেসিয়া কোনো কথা না শুনে বলে সে খুব ভালো করে জানে কিভাবে তার লোকজনকে প্রোটেক্ট করতে হবে, আর এই জন্য যাতে করে ফিলিপিন্টার তাকে কোনো উপদেশ না দেয়। এরপর তারা সবাই মিলে সেই টেম্পলের মধ্যে ঢুকে পড়ে আর তারা এটাই চিন্তা করে যে এই টেম্পল তাদের এল্ডারাই বানিয়েছে। এরপরে ভেতরে যাওয়ার পরে তারা 3টা মহিলার কঙ্কাল পায় আর এদেরকে মানুষরা এনশিয়েন্ট টাইমে পুজো করত। এখানে ইয়ানিফার কিছু ডিটেল পড়ে যেগুলো এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজে ছিল, আর এখানে তারা বলেছে এই 3জন স্বপ্নের দেবী। আর উইচারদের ওয়ার্ল্ডে এমন কিছু ডাইনি নাম হলো ক্রোনেস, যাদের অন্য নাম ফ্রি লেডিস অফ দ্য উড। আর তারা উইচারদের ওয়ার্ল্ডে আছে পৃথিবী তৈরি হওয়ার আগে থেকে। তবে এখানে খুব বেশি ডিটেল বলা হয়নি, এখন পর্যন্ত এটা একটা রেফারেন্স। তবে ফ্রান্সেসিয়ার মতে যেই মহিলা তার স্বপ্নে আসে সে হচ্ছে এল্ডার 1 মানে এলেনি, আর ভিগোর স্বপ্নের মধ্যে তাকে মার্ক দেখায় ইমার। তবে ইয়ানিফারের স্বপ্ন সম্পূর্ণ উল্টা, কারণ ইয়ানিফার স্বপ্নের মধ্যে ট্রাই করে তার লাইফটা গ্যারাল্ডের সাথে সম্পূর্ণ ভালো হয়ে থাকতে। আর সেই স্বপ্নের মধ্যে এখন তাদের একটা মেয়েও আছে, কিন্তু রেড হুড পরা সেই মহিলা যাকে সে ডাইনি বলে সে এসে তার থেকে সবকিছু নিয়ে নেয়। আর তাদের সাথেও কিছুটা এমনটাই হয় যখন তারা কঙ্কালের নিচে সেই গোডাউনে ঢোকার ট্রাই করে, যেখানে সেই 3 ডাইনি মানে সেই 3 লেডি তাদের স্বপ্ন পূরণ করে দেওয়ার প্রমিস করে। আর এই জন্য ভিগো নতুন স্বপ্ন দেখে, কারণ এখন সে নেলকার্ড ব্যাক করে এলফদের সাথে মিলে তার একটা নতুন বাহিনী গঠন করবে। আর সে যায় সিনথাকে পেতে, আর এইটা হচ্ছে উইচারের বর্তমান টাইমলাইনের সিনথা। আর এখানে আজ থেকে প্রায় 100 বছর আগে এলফরা শাসন করত। এখন যদি কথা আসে ইয়ানিফারের, তাহলে ইয়ানিফার সেই মহিলাকে একদমই বিশ্বাস করে না। তবুও সেই মহিলা তাকে প্রমিস করে যখন ইয়ানিফার দুঃখে ব্যথায় জোরে জোরে চিল্লাবে সেই মুহূর্তেও সেই মহিলা তাকে সাহায্য করতে আসবে। মানে যদি ইয়ানিফার তাকে অ্যাকসেপ্ট করে শুধুমাত্র তাহলেই সে তাকে সাহায্য করতে পারবে, তার আগে কখনোই না। আর যেটা শুরু অলরেডি হয়ে গেছে মানে আগের এপিসোডের শুরুতে, কারণ এখন ইয়ানিফারের কাছে কোনো রকম শক্তিই নেই। আর সেই শক্তি হারানোর পরে সে এখন সম্পূর্ণ ভেঙে গেছে। এখন আসে ফ্রান্সেসিয়ার কথায়। তো ফ্রান্সেসিয়াকেও সেই মহিলা স্বপ্নের মধ্যে মিথ্যা প্রমিস করে, মানে সে এল্ডার 1। আর এটা বিশ্বাস করলে সে এলফদের প্রজাতির প্রথম একটা বাচ্চা জন্ম দিবে, যার এর আগেও মিসক্যারেজ হয়েছে। তবে এখন সে একটা হোপ পেয়েছে, আর এটাকে পূরণ করতে হলে তাকে পুরুষদের মধ্যে যেতে হবে, মানে এলফ থেকে বের হয়ে সবার সামনে আসতে হবে যাতে করে মানুষ তাকে অ্যাকসেপ্ট করে। কিন্তু এই কথাটা টোটালি ফানি মনে হয়েছে, কিন্তু যেহেতু এখন সে এই স্বপ্নদেবীর কথা মেনে নিয়েছে তাই সে ভিগোকে সাথে নিয়ে তার জার্নিতে বেরিয়ে পড়েছে। এদিকে গ্যারাল্ড ও সিরি তাদের ডেস্টিনিতে চলে আসে, মানে কেয়ার মোরেমে। আর এখানে আসার পরেই উইচারের ভাই মানে বাকি উইচাররা তাকে গ্র্যান্ড ওয়েলকাম করে। আর যখন গ্যারাল এখান থেকে গিয়েছিল তখন তাদের সংখ্যা ছিল 20, আর এখন তারা 10 জনই জীবিত আছে। আর তারা প্রতি বছর এখানে মিট করে তাদের সবার গল্প শোনায় আর তাদের প্রফিটও। আর এই বছর তাদের প্রফিট তাদের নিয়তি অনুযায়ী সিরি, আর তাকে দেখতে পেয়ে বাকি উইচাররা তাকে অ্যাকসেপ্ট করে নেয়। তবে ওসেমেরের একটু টাইম লাগে, আর সেখানে আসার পরে সবার খোঁজ খবর নেয়। এর একটু পরে এখানে স্কেল আসে, আর তার কাছে একটা গল্প আসে যেটা সে সবাইকে বলবে, যেই গল্পে সে পুরো লড়াই উইচারের ওয়ার্ল্ডের আগে গ্লাসের সাথে করেছিল। আর এটা
এটার সম্পূর্ণ হিস্টোরি উইচার গেমাররা জেনেই থাকবেন, আর যারা জানেন না আমার মনে হয় তাদের উইচারের মুভি দ্য স্পিন অফ অ্যানিমি দেখা উচিত, কারণ সেখানে এসকেলের মুখোমুখি ওসেমির একবার হয়েছে আর এখন তার সাথে ফাইট করে এসকেল প্রচণ্ড আহত, কিন্তু সে তার জখমের কথা তার ভাইদের বলে না। এরপর সে সিরির সাথে মিট করে, এরপর সে তার ইন্ট্রোডাকশন দেয়। এদিকে ওসেমির গ্যালাটের সাথে কথা বলতে তার সাথে বাইরে আসে, আর সে তাকে জিজ্ঞেস করে নিয়তিরানের মধ্য দিয়ে সে এমন কিছু কেন চাইলো যেটাকে রক্ষা করতে হলে ভবিষ্যতে তাকে অনেক ঝামেলায় পড়তে হবে। কিন্তু গ্যারাল তাকে এটাই বলে যে যেভাবে ছোটবেলায় ওসেমির তাদেরকে ট্রেনিং করিয়েছিল ঠিক সেভাবে গ্যারাল্ডো সিরির সাথে অ্যাডজাস্টমেন্ট করতে শিখে যাবে, কারণ কোথাও না কোথাও থেকে শুরুটা তো হওয়া দরকার। তবে সে এখন তার জন্য একটা ভালো রুম খুঁজছে, যেটা এখানে পাওয়া সম্পূর্ণ অসম্ভব। আর এই কথাই তাকে এসে এসকেল বলে চলে যায়। এরপর সিরি ডিরেক্টলি গ্যারাল্ডের কাছে চলে আসে, যেখানে এসকারের আনা লেচারের হাতের ইনভেস্টিগেশন করছে। তবে এখানে সে তেমন কিছুই পায় না, কারণ বাইরে খুবই শব্দ হচ্ছিল। এরপর সে সিরিকে এখানে থাকতে বলে বাইরের অবস্থা দেখতে পেয়ে একদমই শক হয়ে যায়, কারণ বাইরের সমস্ত প্রস্টিটিউট চলে আসে আর তাদের আনার কাজটা করেছে এসকেল। কিন্তু গ্যারাল্ডের এই রাগ ওসেমির এটা বলে শান্ত করে যে সে ড্রিঙ্কের মধ্যে এমন কিছু একটা মিলিয়ে দিয়েছে যেটাকে খাওয়ার পরে আর এখান থেকে বের হওয়ার পরে তারা সবকিছু ভুলে যাবে। কিন্তু তবুও গ্যারাল এসকেলের কাছে গিয়ে তার সাথে কথা বলার ট্রাই করে, আর এই কথা বলতে গিয়েই তাদের মধ্যে একটু তর্ক হয় আর এসকেল তার উপর হাত ওঠানোর ট্রাই করে, তবে তাকে মারতে পারে না। আর সেই রাগ নিয়েই একটা প্রস্টিটিউটকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা জানতে পারি এসকেলকে টেচার যেই জখম করেছে সেটার জন্য সে ইনফেক্টেড হচ্ছে। এদিকে ওসেমির সোজা সিরির কাছে আসে, যে এখানে ঘুরে ঘুরে উইচারদের হিস্ট্রি জানার ট্রাই করছিল। আর ওসেমি সেখানে এসে তাকে অনেক ইনফরমেশনও দেয়, যেমন তাদের মধ্যে প্রথম উইচার ছিল ক্লিপ, আর যাকে কোনো একটা মনস্টার সামনে রাখাই ছুরি দিয়ে মেরে ফেলেছিল। এরপর ওসেমির তার গুরুর কথা বলে, যার নাম ম্যাগলেন, অ্যান্ড অ্যাগেইন আপনারা এই হিস্টোরি উইচারের সেই মুভিতে পেয়ে যাবেন। এরপর সিরি সেখান থেকে ঘুমানোর জন্য চলে আসে, আর বাইরের সমস্ত উইচাররা তাদের লকেটের মাধ্যমে বুঝতে পারে এখানে কোনো মনস্টার চলে এসেছে। এই জন্য তারা সমস্ত মেয়েদের উঠিয়ে সিরিও তার পাশের রুমে ঢুকিয়ে দেয়, যেখানে তারা সবাই সেফ থাকবে। এরপর গ্যারাল সেখান থেকে ল্যাব রুমের দিকে যায়, আর এখানে তার মোকাবেলা একটা ল্যাশের সাথে হয়, আর সে ছিল স্কিল, যে কিনা এখন এটাতে কনভার্ট হয়ে গিয়েছে। এটা গ্যারাল্ডো বুঝতে পারে, এই জন্য সে সম্পূর্ণ ট্রাই করে তাকে না মারতে। তবে যখন ওসেমির আসে তখন এই পুরো সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এখন ওসেমিরকে বাঁচানো ছাড়া গ্যারাল্ডের কাছে কোনো অপশন নেই। এরপর সে তার ব্লেডে আগুন ধরিয়ে এসকেলকে একেবারে শেষ করে দেয়। এরপরে সমস্ত উইচাররা মিলে তাদের ভাইয়ের মৃত্যু শোক জানায়, আর গ্যারাল সোজা সেখান থেকে বের হয়ে যায়। এখন গ্যারাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে সে সিরিকে ট্রেন করবে, যাতে করে ভবিষ্যতে এমন সমস্যার জন্য সিরি ফুললি প্রিপেয়ার্ড থাকে। আর সেই সাথে এই এপিসোড মানে দ্য উইচার সিজন 2 এপিসোড নাম্বার 2 এখানেই শেষ হয়ে যায়। তো এপিসোড 3 শুরুতে আমরা দেখতে পাই সিরি প্র্যাকটিস করছে, আর এই প্র্যাকটিসের মধ্যে সিরি তার সমস্ত শক্তি ইউজ করছে। তবে গ্যারাল তাকে থামিয়ে বলে ট্রেনিং করা যেমন ইম্পর্টেন্ট তেমনি রেস্ট করাটাও ইম্পর্টেন্ট, আর সেই সাথে ক্ষুধা লাগলে খাওয়াটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ শুধুমাত্র ট্রেনিং দিয়ে সবকিছু হয় না, অন্য সবকিছুই সমান গুরুত্বপূর্ণ। তবে তখনই সিরির মনে হয় কোনো একটা শক্তি তাকে তার দিকে টানছে। তবে সিরি এটা ইগনোর করে এটার মধ্যে যায়, আর তার সাথে গ্যারালও আসে। এখানে গ্যারাল্ডের উপরে অন্য উইচাররা একটু রেগে আছে, কারণ সে স্কেলকে মেরে ফেলেছিল। আর এটা কাভার করতে গিয়ে গ্যারাল বলে যদি তোমাদের মধ্যে কেউ তখন সেই সিচুয়েশনে পড়তে তাহলে তোমরা বুঝতে পারতে যে তখন কি করা উচিত ছিল। আর তখনই উইচাররা স্কেলের পুরনো ভিশনও দেখতে পারে, আর তারা দেখতে পারে কিভাবে তারা ভাইয়েরা মিলে খুবই হ্যাপি টাইম কাটাচ্ছিল, আর এখন সেই খুশি একেবারেই অতীত। এরপরে উইচার এগুলো বাদ দিয়ে সোজা ভাসেমিরের কাছে আসে, আর ভাসেমির এখনো স্কেলের বডির পোস্টমর্টম করছে। আর সে এটাও বলে এমন একটা ভয়ঙ্কর মৃত্যু হয়তো তার প্রাপ্য ছিল না। আর এটা শুনতে পেয়ে গ্যারাল তাকে বলে স্কেলের বডির পোস্টমর্টেম সে যেন বন্ধ করে, কারণ এখন সময় হচ্ছে স্কেলকে কবর দেয়া। এরপর তারা স্কেলকে নিয়ে সেই জায়গায় আসে যেখানে সমস্ত উইচারদের কবর দেওয়া হয়েছে, মানে উইচারদের কবরস্থান। আর এখানে বাসেমির ও গ্যারাল তার মৃত্যুর জন্য আফসোস করে, আর সেখানে একটু পরেই শিয়ালরা আসে স্কেলের লাশটা খাওয়ার জন্য, আর তারা স্কেলকে সেখানে রেখে দিয়ে আবারও এখানে চলে আসে। এদিকে আমরা দেখতে পাই সিরি ট্রেনিং করছে, আর তার এই ট্রেনিং নিয়ে ল্যাম্বার্ড আর কুইন মজা নিচ্ছে। আর সিরি একটু রাগ হয়ে জিজ্ঞেস করে অন্য সমস্ত উইচাররা ছোটবেলায় কিভাবে ট্রেনিং নিত। আর এরপর তারা দুজন মিলে সিরিকে নিয়ে খুবই ভয়ঙ্কর একটা ট্রেনিং করতে নিয়ে আসে। এখানে সিরি অনেকবার ফেল হয়, আর তারা তাকে নিয়ে মজাও নেয়। তবে এত কিছু হয়ে যাওয়ার পরেও সিরি একদমই হাল ছাড়বে না, কারণ তারা দুজন এখনো মনে করছে সিরি খুবই সাধারণ একজন প্রিন্সেস। তবে সিরি তার এই পরিচয় অনেক আগে পেছনেই ফেলে দিয়েছে। এই জন্য সিরি একটু জিদ নিয়েই বারবার করে পড়ে যাওয়ার পরেও তার এই ট্রেনিংটা শেষ করার ট্রাই করে। আর একটু পরে কোয়েন্ড এসে গ্যারাল্ডো ওসেমিরকেও সেখানে নিয়ে যায়, আর তারা দুজন সিরির এই অবস্থা দেখতে পেয়ে প্রথমে একটু রাগতে হয়, পরে আবার খুশিও হয়। আর এই মিশনের লাস্টে সিরি ফেল করে। তবে সিরির মনে হয়েছিল গ্যারাল তার প্রশংসা করবে, তবে গ্যারাল এমনটা করে না, বরং সে যখন তাকে ব্যান্ডেজ করছিল মানে তার ব্যথাগুলোর চিকিৎসা করছিল, তখন সে সিরিকে এটাই বলে তার সাথে যত উইচার ছিল তারা সবাই চাইতো একজন মহান যোদ্ধা হতে, আর ঠিক সিরি এমনটাই চায়। তবে প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে, আর তারও সেই সময়টা আসবে, তাই সে যেন তাড়াহুড়ো না করে। তাছাড়া গ্যারাল্ডের সেই মহান উইচার অথবা যারা তার ভাই ছিল তারা সবাই মারা গেছে, তো হয়তো সিরি চাইবে না সেই লিস্টে তার নামটা আনতে। তবে এই ব্যাপারটা সিরির খারাপ লাগে, আর সে রাগ হয়ে সেখান থেকে উঠে যায় এটা বলে সে তার ট্রেনিংগুলো খুবই হার্ড করতে চায়, লাকড়ির টুকরো দিয়ে একদমই না।
আর তার যাওয়ার পরে গ্যারাল্ট দেখতে পারে এখানে কিছু শিকড়, আর হয়তো এগুলোর কানেকশন ল্যাসের সাথে আসে। আর সে সেখানে সিরির গ্র্যান্ডমাদারের কাপড়ও পায়, মানে এই শক্তিটাই সিরিকে তার দিকে টানছিল। আর গ্যারাল এই ব্যাপারটা বুঝতে পারে। এরপরে গ্যারাল সেই কাপড়টা নিয়ে সোজা সিরির কাছে আসে, আর সে তাকে বলে যেই শক্তি তাকে তার দিকে টানছে সে যেন সেটা ফলো করে তাকে সেই জায়গায় নিয়ে যায়। এরপরে এই রাস্তা তাদেরকে জঙ্গলের মধ্যে নিয়ে আসে, আর সেখানে যাওয়ার পরে তাদের সামনে তারা লেসেন্সকে দেখতে পায়। আর এই লেসেন্সের একটা হাত অ্যাস্কেল আগেই কেটে দিয়েছিল, আর এখন সে যায় তাকে মেরে তার বদলা পূরণ করতে। তবে সে তার বদলা নিতে পারেনি, কারণ তার আগেই অ্যাস্কেলকে অন্য একটা মনস্টার মেরে দিয়েছে। এখন তার সাথে গ্যারাল ফাইট করে, আর এটা গ্যারালকে ধরে অনেক দূরে নিয়ে ফেলে দেয়, আর সে সিরির পেছনে লাগে। তবে গ্যারাল সিরিকে আগেই বলেছিল এখান থেকে পালাতে, আর সিরি এটা ফলো করে তেমনটাই করে। সে অনেক দূরে দৌড়ে এসে একটা জায়গায় লুকিয়ে পড়ে। তবে এই মনস্টার কোনো রকমে সিরিকে খুঁজে বের করেই ফেলে। এখন এই মনস্টার সিরিকে কিছু একটা বলবে, তবে তার আগেই গ্যারাল সেখানে এসে তার মাথাটা দুই ভাগ করে ফেলে তাকে এখানেই মেরে ফেলে। এখন তার মৃত্যুর পরে সিরি তার নিজের জন্য আফসোস করে, কারণ সে এখনো এতটা দুর্বল যে সে সেখানে থেকে এই মনস্টারের মোকাবেলা করতে পারেনি, আর দুর্বলদের সবসময় মরতে হয়। তবে এই ব্যাপারটা কোট করে গ্যারাল তাকে বলে যদি আজকে সাল লাজলো থাকতো তাহলে হয়তো তার প্রশংসা করতো। এদিকে ফ্রান্সাসিয়া ও ফ্রিগলা নেলফগার্ডে পৌঁছে গেছে, আর এখানে কিছু মানুষ এলফদের একেবারেই দেখতে পারে না। তবে বিগতদের বলে তারা যেন ধৈর্য ধরে, কারণ তাকে এই অর্ডার রোশন দিয়েছে, আর সবারই এটা মানা উচিত। তবে এদিকে ফিলিপিন্টারের মনে হচ্ছে তাদের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। তবে এটা শুনতে পেয়ে ফ্রান্সাসিয়া তাকে অনেক রাগায়ও, আর তার কাজে নাক গলাতে না বলে। এরপরে সে চলে আসে ভিগোর কাছে, আর এখন তার লোকদের তার খুবই দরকার, মানে তার আর্মির। আর ফ্রান্সাসিয়া তাকে তার আর্মি দিয়েও দেয়, আর সে একটা শর্ত দেয় এই সেনাবাহিনীর বদলে সে এলফদের সেভ করবে, আর তাদেরকে সেই সাথে সে সেটাও দিবে যেটা তারা পাও না, মানে সিনথিয়া, যেটাকে একটা সময় এলফরা শাসন করত। এরপরে ভিগো তাদের প্রমিসও করে, আর ফ্রান্সাসিয়া ভিগোকে তার হবু বাচ্চার কসমও কাটতে বলে। এদিকে ইয়ানিফারকে চিন্তা করতে করতে তিসিয়া এখনো আপসেট, কারণ তার মতো সে মারা গিয়েছে, আর এই জন্য সে তার নাম বাকি শহীদদের সাথে লিখে দেয়। এরপর তাদের সমস্ত জাদুকরদের মিটিং হলে এখানে সডেন হিলের সমস্ত মৃত্যুর ক্রেডিট গ্রাজেলফোর্ডকে দিয়ে দেওয়া হয়, যেটা কিনা প্রাপ্য ছিল ইয়ানিফারের। আসলে ইয়ানিফার যে রুল ব্রেক করেছিল সেটা বাকি সমস্ত জাদুকররা একদমই পছন্দ করবে না, এই জন্য আপাতত এই ক্রেডিট গ্র্যান্ডফোর্ডকেই দেওয়া হয়। এখানে অন্য সমস্ত জাদুকরদের সাথে আমরা অ্যাস্টেটকেও দেখতে পাই, আর তাকে গোয়েন্দাগিরি করতে নেলফগার্ডে পাঠানো হয়েছিল, আর সেখানে গিয়ে সে কিছুই পায়নি, তাই তাকে কোনো ইনফরমেশন ছাড়াই আবারও এখানে ব্যাক করতে হয়। এরপরে তখনই তাদের মিটিং এর মধ্যে ইন্টারাপ্ট করে ইয়ানিফার চলে আসে, আর তাকে দেখতে পেয়ে তেসিয়া অনেক বেশি খুশি হয়। এরপর একটা সাইডে গিয়ে তারা দুজন কথা বলে, আর এই কথাবার্তার মধ্যে তেসিয়া তাকে শুধু শান্ত থাকতে বলে, কারণ যেটা সে করেছে সেটা তাদের সবার জন্য খুবই বড় একটা ব্যাপার। এই জন্য এখন তার উচিত গিয়ে রেস্ট করা, আর তার বাকি সমস্ত বন্ধুদের সাথে একবার গিয়ে মিট করা। এরপরে গোসল করার সময় সে সাবরিনাকে দেখতে পায়, আর তারা ডিসাইড করে তারা ইয়ানিফারের সাথে একই পানিতে গোসল করবে না, কারণ তাদের মতে ইয়ানিফার যেটা করেছে মানে সবাইকে পুড়িয়ে দিয়েছে, এই জন্য তার মনের মধ্যে একটা দাগ হয়েছে। আর সাবরিনাও চায় না এই দাগটাকে মুছে ফেলতে, কারণ তার মতে কিছু দাগ মুছে ফেলা একেবারেই উচিত না, কারণ সেটা স্মৃতির সাথে জড়িত, আর এই সিচুয়েশন তার জন্য মৃত্যু থেকেও খারাপ ছিল। তবে তবুও সে বেঁচে গিয়েছে। এরপরে ইয়ানিফার এখানে তার জাদুর প্র্যাকটিস করার ট্রাই করে, তবে সে একেবারেই ফেল হয়। এদিকে স্টোগোবো বাকি সমস্ত জাদুকরদের এলবার কাহিনী শোনাচ্ছে, যে কিনা অর্ধেক এলফ ছিল, আর ইয়ানিফারের মতোই খুবই শক্তিশালীও ছিল, আর তার এই পাওয়ারের ইউজ করে সে সিংহাসন পেতে চেয়েছিল, আর তার বাধা হয়ে যেই তার সামনে আসতো সে তাকেই মেরে ফেলতো। আর সে এতটাই ভয়ঙ্কর ছিল তার নাম বলতে আজকেও স্টোগোবো ভয় পায়, কারণ তার মতে ভ্যালকোরি তার দুইটা হাতই কেটে দিয়েছিল, আর এখন সে জাদুকর হয়ে তার হাতগুলো জাদু দিয়ে বানিয়ে নিয়েছে। যার মানে শর্টলি বললে এখানে ইয়ানিফারের উপরে সে একটুও ভরসা করে না। তবে এটাকে নাম এন স্টেট বলে, বালকাকে নিয়ে ইতিহাস অন্য কিছুই বলে। তবে যদি উইচারদের কথা বলা হয় তাহলে উইচারদের হিস্ট্রিতেও ফ্যালকার হিস্ট্রিটা এমনই, মানে তার সম্পর্কে ইতিহাসে ক্লিয়ার কাট কোনো ধারণা নেই। আর হয়তোবা সামনে গিয়ে আমরা তার এই রূপটা হয়তো ইয়ানিফারের মধ্যে অথবা সিরির মধ্যে আমরা দেখতে পারি। এদিকে ইয়ানিফার তেসিয়ার কাছে যাওয়ার সময় তার দেখা হয় ওয়েলগারফোর্ডের সাথে, আর সে তার কাছে মাপ চায়, কারণ ক্রেডিটটা সে নিয়ে নিয়েছে। এখন ইয়ানিফার এটা বুঝতে পারে, আর সে তাকে মাফ করে দিয়ে যখনই সামনে যায় আর সে দেখতে পারে একটা জেলের মধ্যে একটা বন্দী যার নাম কিহির, যে কিনা এখনো কিছু বলেনি, তাও আবার তাকে এত নির্যাতন করার পরেও। আর তার মাইন্ডের মধ্যে তেসিয়া কোনোভাবেই ইয়ানিফারকে খুঁজে পায়নি, আর তাদের মধ্যে কথাবার্তার সময় কিহির ভিগোর নাম বলে, যে কিনা ইয়ানিফারের সাথে অনেক জেলাস ফিল করে। তবে এখন সিনটা সম্পূর্ণ ভিন্ন, আর এটা কেন ভিন্ন সেটা আমরা এই সিজনের এপিসোড 2 এ দেখতে পেয়েছিলাম। এরপরে ইয়ানিফার স্টোগোবোকে দেখতে পায়, আর তার সাথে একটু কথা বলার পরে স্টোগোবো ইয়ানিফারের মাইন্ডটা কন্ট্রোল করে ফেলে, আর তার মাইন্ড কন্ট্রোল করে সে এটা জানার ট্রাই করে সে ইয়ানিফার কি গোয়েন্দা। এরপর সে তার ব্রেনের মধ্যে গিয়ে এইটার উত্তর খুঁজে পাবে, তখনই তেসিয়া সেখানে এসে তার উপর অ্যাটাক করে দেয়, আর তাদের জাদুকরদের একটা মিটিংও ডেকে নেয়। আর এদিকে স্টোগোবো তার ব্রেন ইউজ করে সবার সামনে এটা প্রুফ করে দেয় যে ইয়ানিফারই হচ্ছে দোষী। এরপরে তেসিয়া বলার পরে তারা এটা সিদ্ধান্ত নেয় ইয়ানিফারকে একটা চান্স দেওয়া হবে, তবে কাহিরকে সবার সামনে মারতে হবে, আর এমনটা করে তাকে প্রুফ করতে হবে যে সে কোনো গুপ্তচর না।
এরপর একটা রুমে এনে ইয়ানিফারকে তেসিয়া বলে তোমার পাওয়ার তুমি হারিয়ে ফেলেছো আর সেটা তুমিও জানো, আর এখানে সে চায় তার কষ্টটা দূর করতে, কারণ এমনই কষ্ট সেও পেয়েছিল যখন সে জানতে পেরেছিল ইয়ানিফার মারা গিয়েছে। তবে এখন যেহেতু সে তার সামনে, তাই তার পাওয়ার কিভাবে আনা যায় সেই রাস্তা তারা দুজন মিলে বের করে ফেলবে। তবে ইয়ানিফারের মনে হয় সে তার শক্তি আর ব্যাক পাবে না, কারণ তিসিয়াই তাকে হিন্ট দিয়েছিল যে যদি সে রুল ব্রেক করে তাহলে তার শক্তি আর ফেরত আসবে না। এই জন্য ইয়ানিফার সিদ্ধান্ত নেয় সে আর্তুজো থেকে পালাবে। তবে স্ট্রেথ এখানে এসে ইয়ানিফারকে ধরে ফেলে। সে কালকে সকালে ইন্দ্রা যাবে, আর সেখানে গিয়ে তাকে সাধারণ মানুষ খুঁজে বের করতে হবে, মানে সেই সমস্ত লোকদের যাদের জাদু সম্পর্কে তারা নিজেরাও জানে না। ঠিক যেমন এই আর্তুজোতে আসার আগে ইয়ানিফারও জানতো না সে এত বড় জাদুকর। এরপরে স্ট্রেথ তাকে এটাও বলে রাতে পালানো ঠিক হবে না, বরং তুমি এমন একটা সুযোগের অপেক্ষা করো যেটা পারফেক্ট হবে, আর সেটা তুমি ভালোই পারো, মানে একটা হট্টগোল লাগিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া। এরপরে পরদিন ইয়ানিফারের টাইম আসে, আর এখানে তাকে সমস্ত জাদুকর আর সমস্ত রাজাদের সামনে এটা প্রুফ করতে হবে যে সে কোনো গুপ্তচর না। তবে এর আগে সডেন হিলে যারাই মারা গিয়েছিল তাদের সবাইকে সম্মান দেখানো হয়। এখন সময় আসে ইয়ানিফারের, আর ইয়ানিফার শুধুমাত্র তার ভেতরে সেই কথাটাই শুনছিল যেখানে তাকে বলছে তুমি শুধু সাহায্য চাইবে আর তুমি সবকিছু পেয়ে যাবে, তুমি তোমার শক্তিও পাবে। আর এই কথাটাই বিশ্বাস করে ইয়ানিফার কাহিরকে না মেরে উল্টা তাকে ছাড়িয়ে নেয় আর সবাইকে বোকা বানিয়ে পালায়। আর এখান থেকে যাওয়ার সময় কাহিরও তার সাথেই ছিল। আর এই এপিসোড মানে দ্য উইচার সিজন 2 এপিসোড নাম্বার 3 এখানেই শেষ হয়ে যায়। এখন এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সিরি মন দিয়ে তার প্র্যাকটিস করছে। এরপর আমরা দেখতে পাই গোজ ভ্যালি, যেখানে এলফদের সাথে জানোয়ারের মতো ট্রিট করা হয়, যেন মনে হয় তাদের পৃথিবীতে আসাই ঠিক হয়নি। তবে এই ভিড়ের মধ্যে ইয়ানিফার ও জাহিরও ছিল। তারা সেখানের গার্ডদের থেকে কোনো রকমে পালিয়ে বেড়াচ্ছিল, আর তাদের ওয়ান্টেড হওয়ার পোস্টারও জাদুঘরদের মাধ্যমে সব জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। যার মানে এখন ইয়ানিফারের এখানে থাকা আর মৃত্যুর সাথে ফাইট করা একই কথা। এই জন্য ইয়ানিফার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে এখন সেন্টা চলে যাবে। এদিকে এই রাজ্যর কিং চিন্তা করছে বাকি সমস্ত রাজারা এলফদের নিয়ে আরো শক্তিশালী হচ্ছে, আর হয়তোবা তার রাজ্য আস্তে আস্তে দুর্বল হচ্ছে, আর তাদের শত্রু অনেক বেড়ে গেছে। এখন এই ব্যাপারটাই এখানে এসে স্টা প্রমাণ করে। সে তার দুইটা পরামর্শকে মেরে ফেলে, আর সে তার কানে ভালো করে এটা ঢুকিয়ে দেয় যে তার নজর শুধুমাত্র সেন্টার দিকে থাকা উচিত, কারণ সেই রাজ্যে যখন থেকে সিরির গ্র্যান্ডমাদার মারা গিয়েছে তখন থেকেই অনেক দুর্বল হয়ে গেছে। তবে এর জন্য তাদের সাহায্য দরকার, মানে একটা বেইমান এলফ দরকার যে কিনা তাদের হয়ে সেখানে গিয়ে কাজ করবে। সেই সাথে সেখানে আমরা একটা প্যাঁচা দেখতে পাই, আর তার চোখ দিয়ে সে সবকিছু দেখছিল। আর ডিসটা এই ব্যাপারটা খুবই ভালো করে জানে, যার মানে তারা দুজন পার্টনার। তবে এই ক্যারেক্টারটা কে তাকে এই এপিসোডে আমরা দেখতে পাই না। তবে তারা সেই এলফকে খুঁজে পেয়ে যায়, সে ছিল তারা। আর তাকে এই কাজটা কোন শর্তে দেওয়া হয়েছে সেটাও আমাদের ক্লিয়ার করা হয় না। এদিকে ইয়ানিফার ও কাহিরের জন্য বাইরে ঘোরাটা সম্পূর্ণ রিস্কি, তাদের কিছু গার্ডরাও ধরে ফেলে, তবে তারা তাদের মেরে পালায়। এরপর তারা যখন আন্ডারগ্রাউন্ড দিয়ে যাচ্ছিল তখন তাদের দুইটা এলফ ধরে ফেলে, আর তাদের মাধ্যমেই তারা জানতে পারে এখানের একটা লোক তাদের বের হওয়ার জন্য সাহায্য করতে পারে, আর সে হচ্ছে জাস্কিয়ার। তবে তাদের আগে তার কাছে পৌঁছাতে হবে। তবে যখন তারা তার কাছে যাচ্ছিল তখন সেখানে একটা এলফের মৃত্যু হয়, কারণ একটা মনস্টার তাকে টেনে পানির মধ্যে নিয়ে গেছে। একটু পরে সে ইয়ানিফারকেও টান দেয়, তবে কাহির তাকে সেভ করে ফেলে। এরপর যখন তারা সেখান থেকে বের হয় তখন তারা সেই এলফটাকে দেখতে পায় যে কিনা তাদের বন্ধু ও ইয়ানিফারকে সেভ না করেই পালিয়েছিল। এই জন্য ইয়ানিফার তার উপর রেগে যায়, আর তাকে সে ভীতুও বলে। এরপরে উপরে আমরা দেখতে পারি জ্যাসকেয়ার গান গেয়ে তার দুঃখ বলানোর ট্রাই করছে, যেই দুঃখটা তাকে গ্যারাল দিয়েছিল, মানে তাকে ছেড়ে দিয়ে। এরপরে ইয়ানিফার সেখানে এসে তাকে সবকিছু এক্সপ্লেন করে, আর যেহেতু সেও হচ্ছে হাফ এলফ তাই সে বন্ধুত্বের জন্য কসম কাটে সে তাকে এখান থেকে বের হতে সাহায্য করবে, আর তার সাথে বাকি দুইটা এলফ ও কাহিরকেও। এরপরে রাতে সে তাদেরকে শিপের কাছে নিয়ে আসে, আর সেখানের গার্ডকেও ফাঁকি দেয়। তবে যখন সেখানের গার্ড তার গানের মধ্যে ভুল বের করা শুরু করে তখন তাদের মধ্যে ফাইট হয়ে যায়। এরপর সেখানে সেই এলফটা বেরিয়ে আসে যাকে ইয়ানিফার ভীতু বলেছিল, আর তার জন্যই সবাই সেখান থেকে চলে যেতে পারে, কারণ সেখানের গার্ডরা মিলে সেই বুড়ো এলফকে মারতে মারতে আত্মরা করে ফেলে। এই শিপের মধ্যে তারাও ছিল, আর সে জাস্কিয়ারকে ধন্যবাদ দেয়। এরপরে জাস্কিয়ার ইয়ানিফারকে বাই বলে শিপ থেকে চলে যায়। তবে সেখান থেকে বের হওয়ার পরে কেউ তাকে ধরে ফেলে। এই ব্যাপারটা ইয়ানিফারও বুঝতে পারে। তবে এখানে ইয়ানিফারের সিদ্ধান্ত কি হবে সেটা আমাদের দেখানো হয় না, কিন্তু কাহিরও বলে এখান থেকে পালাতে। এদিকে সিরির প্র্যাকটিসের সময় সে ট্রিসকে দেখতে পায়, যাকে গ্যারাল্ডের রিকোয়েস্টে ভাসেমির আসতে বলেছে, যাতে করে সে সিরির সম্পর্কে জানতে পারে আর তার শক্তিও পরখ করতে পারে। তবে যখন সে দেখতে পারে বাকি দুইটা উইচার মানে কোয়েন্ড ও হ্যাম্বার্ড সিরিকে নিয়ে মজা নিচ্ছে, তখন সে তাদের উপর রাগও করে। সে বলে সে এখানের একমাত্র মেয়ে, আর তাকে তোমাদের সম্মান করা উচিত, কারণ সেই সিচুয়েশনে একটা মেয়ে হওয়ার পরেও অ্যাডজাস্ট করছে, যেটা সহজ কোনো ব্যাপার না। এছাড়া সে সিরিকে এটাও বলে গ্যারাল্ড ও তার বন্ধুত্ব অনেক বেশি স্ট্রং। তবে রাতে যখন সে গ্যারালকে বলে তার সাথে থেকে যেতে, তখন গ্যারাল সেটা ইগনোর করে, কারণ গ্যারাল তার মন অলরেডি ইয়ানিফারকে দিয়ে দিয়েছে। তবে ইয়ানিফার এই ব্যাপারটা এখনও জানে না। আর সেখান থেকে যাওয়ার আগে তারা দুজন মিলে সেই মনস্টারের বডিটা একবার দেখেও নেয়, যেটাকে গ্যারাল নিজের হাতে মেরেছিল। এখন তারা এটা চেক করছে এই মনস্টার কি কোনো জাদুঘর বানিয়েছে, যে হয়তোবা সিরির কাছে কিছু না কিছু তো অবশ্যই চায়। আর এটা টেস্ট করার জন্য ট্রিস কালকে সকাল পর্যন্ত সময় চায়।
আর পরদিন সকালে তারা এটা পরীক্ষা করে বের করে ফেলে এটার মধ্যে তেমন কোনো গুণ নেই, মানে এটা জাদুকররা বানায়নি। তবে এমন একটা কালো চিহ্ন আছে যেটা আইজ্যাকের আনা মনস্টারের সাথে অনেকটাই মিলে যায়, মানে এই দুইটা মনস্টারই কোনো না কোনোভাবে কানেক্টেড। আর এগুলো কিভাবে কানেক্টেড সেটা সেই কালো জিনিসের উপর হাত রেখে সিরি বের করে ফেলে। তবে এটা টাচ করতে সে বেহুশ হয়ে যায়। আর যখন তার জ্ঞান ফিরে তখন গ্যারাল তার কাছে সবকিছু জিজ্ঞেস করে, মানে সে ভিশনে কি দেখতে পেয়েছে। তখন সে বলে যখন সে সিনটা থেকে বের হয়েছিল তখন কাহির তাকে ধরতে আসে, আর তখন সে ভুল করে মোনালিস ফেলে দিয়েছে, মানে একটা বড় পাথর যেটা উইচারদের ইউনিভার্সে মনস্টারদের আটকানোর জন্য বানানো হয়েছিল। আর যখন সেটা প্রথম সিজনে পড়ে গিয়েছিল তখন পুরো পৃথিবী কেঁপে গিয়েছিল। আর এখানে সিরির ড্রিমের মধ্যে ভবিষ্যতে ক্রিওসের আসার একটা হিন্ট দেওয়া হয়। এরপরে গ্যারাল বলে সিরি যেগুলো বলছে এগুলো সত্যি কিনা সেটাকে টেস্ট করতে সে নিজে চিন্তা যাবে, কারণ টিসের মতো এটা কখনোই সম্ভব না। আর এখন ইচ্ছা না থাকা সত্ত্বেও গ্যারালকে সেখানে যেতে হবে, কারণ এখানে থেকে সে সিরিকে কখনোই প্রোটেক্ট করতে পারবে না। আর যাওয়ার সময় এই কথাটাই সে ওসিমিরকে বলে। তবে ওসিমির তাকে সিনটা না যেতে বলে, কারণ সেখানের অবস্থা ঠিক নেই। এরপর সে কালকে রাতের জন্য তিসের কাছেও মাপ চায়, আর তিস তাকে সেখান থেকে সোজা স্টেটের কাছে মানে সেন্টটা পাঠিয়ে দেয়। তবে তাকে দেখতে পেয়ে স্টেট প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর গ্যারাল তার কাছে ব্যাপারটা এক্সপ্লেন করবে তার আগেই সিনটা কাট হয়ে যায়। এদিকে আমরা ওসিমিরকে দেখতে পাই, আর সে দেখতে পারে জঙ্গলের সিরির যেখানে রক্ত পড়েছিল সেখানে কিছু ফুল হয়েছে যেগুলো এলফদের রক্ত থেকে হয়, যার মানে আমরা বুঝতে পারি সিরির মধ্যেও এলফদের রক্ত আছে, যেটা কিনা এলফদের বর্তমান প্রজাতির মধ্যে থাকাটা একেবারে ইম্পসিবল, কারণ এলফদের নতুন বাচ্চা হয়ই না। তবে ওসিমিরের মতে সিরি তাদের একটা আশার আলো যাকে ভাগ্য তাদের দিয়েছে, আর তার মাধ্যমেই ফিউচারে তারা উইচারদের বংশ বিস্তার করতে পারবে। তবে এটা আমরা জানতে পারবো পরবর্তী এপিসোডগুলোতে, কারণ আপাতত এই এপিসোড মানে দ্য উইচার সিজন 2 এপিসোড নাম্বার 4 এখানেই শেষ হয়ে যায়। তো শুরুতে আমি একটু বলে নিই, এপিসোড 5 আর 6 এই দুটো এপিসোড এই সিজনের সবচেয়ে কমপ্লেক্স এপিসোড। সো যদি আপনি এগুলো ভালো করে বুঝতে না পারেন তাহলে আপনি উইচারদের ওয়ার্ল্ডের হয়তোবা কিছুই বুঝতে পারবেন না। সো আমি বলবো প্লিজ অ্যাটলিস্ট এই দুটো এপিসোড হলেও একটু কেয়ারফুলি দেখার ট্রাই করবেন। আমাকে অনেকেই বলেছে দ্য উইচার সিজন 2 এর গল্পটা নাকি একদমই ফালতু। তাদের কাছে গল্পটা ফালতু মনে হওয়ার কারণ তারা গল্পের আগামাথা কিছুই বুঝতে পারেনি। তবে যেহেতু আপনি আমার ভিডিও দেখছেন, সো আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি সিজনটা শেষ হওয়ার পরে আপনি উইচারদের সম্পর্কে একটা ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে যাবেন। তো এপিসোডের শুরুতে আমরা এই সিজনে ইন্ট্রোডিউস হওয়া দুইটা নতুন ক্যারেক্টার দেখতে পাই, যাদের মধ্যে একজন লেডিয়া আর অন্যজন হচ্ছে জেলে বন্দি জাদুঘর ইয়ান। আর তাকে জেলের মধ্যে 10 বছর থাকার শাস্তি দিয়েছে কুইন ক্যালেন্থিয়া, মানে সিরির নানি, কারণ সে ক্যালেন্থিয়ার সাথে বেইমানি করেছিল, আর এই জন্য সে এখনও শাস্তি পাচ্ছে। এমনকি সে নেলফগার্ডের গড হোয়াইট ফ্লেমকেও মানে না, আর যেহেতু লেন্ডিও তাকে মানে না তাই তাকে এটা বলে ছেড়ে দেয়। তবে সে তাকে একটা মিশন দেয়, আর সেটা হলো সিরিকে খুঁজে বের করা। এরপরে ইয়াকে একটু ফিটফাট হয়ে তার মিশনে বেরিয়ে যায়, আর সে এটা শুরু করেছে জ্যাস্কেয়ারকে দিয়ে। সে তাকে ধরে এটা জানতে চায় যে গ্যারাল সিরিকে কোথায় লুকিয়েছে, কিন্তু যেহেতু জ্যাস্কেয়ার এত সহজে তার মুখ খুলবে না তাই সে খুব ভালো করেই জানে জ্যাস্কেয়ারের মুখ কিভাবে খোলাতে হয়। আর আগের এপিসোডে ইয়ানিফার দেখতে পেয়েছিল জ্যাস্কেয়ারকে কেউ ধরে ফেলেছে, সো এই জন্য সে বোটে না গিয়ে তার বন্ধুকে খুঁজতে বের হয়। এখানে সে একটা প্রস্টিটিউটের সাহায্য নেয়। সে তাকে বলে তুমি গিয়ে শুধু চেক করবে জ্যাস্কেয়ার নামের কোনো লোককে জেলের মধ্যে বন্দি করা হয়েছে কিনা, আর টাকার জন্য সেই মহিলা কাজটা করে। এরপরে ইয়ানিফার দেখতে পারে একটা এলফ মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে। ইয়ানিফার চায় তার শক্তি দিয়ে মেয়েটাকে সাহায্য করতে, কিন্তু সে ভুলেই গেছে তার পাওয়ার নেই। তবে এই ব্যাপারটা তার মাথার মধ্যে সেই বুড়ো মহিলা অথবা ইয়ানিফার যাকে ডাইনি মনে করে সে বারবার করে রিপিট করে দেয়, যাতে করে ইয়ানিফার তার কাছে গিয়ে ভিক্ষা চায় আর সে তাকে তার সমস্ত পাওয়ার ফিরিয়ে দিবে। কিন্তু ইয়ানিফার এটাকে ইগনোর করে তার পাওয়ার অ্যাপ্লাই করার ট্রাই করে, তবে সে কোনো রেজাল্ট পায় না। এরপর সেখানে সেই মহিলা চলে আসে, তবে সেও জ্যাস্কেয়ার নামের কাউকে পায় না। তবে এই মহিলা ইয়ানিফারকে বলে পুরুষ মানুষ সবসময় নেশার মধ্যে সেখানেই পাওয়া যায় যেখানে তার থাকা উচিত, মানে এখানের বারে। আর সেখানেই ইয়ানিফার জ্যাস্কেয়ারের সাথে মিট করেছিল। এদিকে ইয়াকো জ্যাস্কেয়ারকে সেই বারের মধ্যেই আটকে রেখেছে, আর সে এখানে তাকে টর্চার করে সত্যিটা বের করার ট্রাই করছে। এরপরে জ্যাস্কেয়ার সত্যিটা বলেও দেয় যে তার সাথে গ্যারাল্ডের অনেক মাস ধরেই দেখা হয় না, তবে ইয়াক তাকে একদমই বিশ্বাস করে না। এরপর সেখানে ইয়ানিফার জ্যাস্কেয়ারের মাতাল ওয়াইফ হয়ে আসে। এরপরে যখন ইয়াক তাদেরকে আগুন দিয়ে জাদু দেখাচ্ছিল তখন ইয়ানিফার তার মুখটা পুড়িয়ে ফেলে, যার মানে এখন তাদের কাছে সুযোগ এখান থেকে পালিয়ে যাওয়ার, আর তারা পালিয়েও যায়। তবে কিছু দূর সামনে যাওয়ার পরে কিছু লোক তাদের চিনে ফেলে আর তাদেরকে ধরেও ফেলে। এরপর সেই মহিলা ইয়ানিফারকে তার দিকে আসতে বলে যাতে করে সে তাকে লুকিয়ে ফেলতে পারে, আর এদিকে জ্যাস্কেয়ার সেই লোকগুলোকে কনফিউজ করে। তবে যেহেতু ভিতরেও সিপাহি ছিল তাই তারা ইয়ানিফারকে ধরে ফেলে, মানে সেই মহিলা ইচ্ছা করেই ইয়ানিফারকে ধরিয়ে দিয়েছে। নেক্সট দিন আমরা দেখতে পাই ভিগো আর ফ্রান্সাসিয়াকে। তারা খুবই টেনশনে আছে, কারণ তাদের শহরেই অনেক এলফদের সাথে অনেক সিপাহীরাও ব্যাক করছে। এর মানে এখন নেলফগার্ডদের সিপাহীদের জন্য এটা একটা হুমকির কারণ। আর এই অবস্থায় ভিগোর ফ্রান্সাসিয়ার লোকদের সাহায্য দরকার, আর সে জানে এলফরা তাকে সাহায্য করবে, কারণ চুক্তির জন্য এখন তারা দুজন একসাথে।
আর ভিগো এলফদের সেই সম্মান দিয়েছে যেটা তারা এখন পর্যন্ত কারো কাছে পায়নি, অথবা সহজ করে বললে সডেন হিলের কেউই দেয়নি। এদিকে শিপের মধ্যে কাহিরও সিরির মতো একই স্বপ্ন দেখতে পায়। সেদিন সিরি তার থেকে পালিয়ে তো গেছে, তবে সে এমন একটা কিছু ফেলে দিয়েছিল যার জন্য মাটি 2 ভাগ হয়ে গিয়েছিল। আর কাহির এই ঘটনা তার নিজের চোখ দিয়ে দেখতে পেয়েছিল, আর সে ব্যাপারটা এখনো বলতে পারেনি। তবে এখন সে স্বপ্ন দেখছিল, আর স্বপ্ন থেকে উঠে সে সোজা সিনথ্রা চলে আসে। তবে এখানে এলফদের লোকেরা তাকে সেই পর্যন্ত ভেতরে ঢুকতে দিবে না যতক্ষণ না সে তার নাম বলবে। এরপর সে তার পরিচয় দিলে তাকে ওয়েলকাম করতে ভিগো আসে। এদিকে ইয়ানিফারও গার্ডদের থেকে পালানোর ট্রাই করছে, তবে সেখানে অন্য কিছু লোক আছে যারা ইয়ানিফারকে ধরতে চায়। এদিকে জ্যাসকেয়ারও চলে আসে তার বুদ্ধি দিয়ে ইয়ানিফারকে মুক্ত করতে, কিন্তু গার্ডরা তাকে দেখে ফেলে। আর সেই সাথে গার্ডরা এটাও দেখতে পায় ইয়ানিফার হঠাৎ করেই তাদের সামনে থেকে গায়েব হয়ে গেছে, কারণ ইয়ানিফার ডাইনির কাছে তার উইশ চেয়ে নিয়েছে, যেটা তার চাওয়া একদমই ঠিক হয়নি। এরপর ইয়ানিফার চলে আসে সেই বৃদ্ধ মহিলার কাছে, আর সে তাকে একটা শর্ত দিয়ে বলে, আমি কারো উইশই ফ্রিতে পূরণ করি না। যার মানে আমরা বুঝতে পারি সে ফ্রান্সাসিয়া, আর ভিগোকে যেই মিশন দিয়েছে সেখানেও তার কোনো স্বার্থ আছে, যেটা সে পরে ইচ্ছা মতো নিয়ে নিবে। তবে আপাতত ইয়ানিফারকে শর্ত দেওয়া হয় তাকে সিরিকে নিয়ে আসতে হবে, আর সে তাকে যেই লোকেশন বলবে ইয়ানিফার সিরিকে নিয়ে সেখানে আসবে। তবে এটা সিনথায় না, লোকেশনটা সিনথার বাইরে, যেখানে একটা ব্ল্যাক ডোর আছে। এদিকে গ্যারাল্টের কথা বলতে গেলে ট্রিস তাকে সোজা সিনথাতে টেলিপোর্ট করে দিয়েছে, মানে ইস্টেটের কাছে। প্রথমে তো ইস্টেট তাকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়, তবে এরপর যখন গ্যারাল্ট তিসের কথা বলে তখন সে শান্ত হয়, আর সে গ্যারাল্টের কথাগুলো শুনে। তবে সে এগুলো একদমই বিশ্বাস করে না, কারণ গ্যারাল্ট তাকে যেই মনস্টারের কথা বলছে সেগুলো সে কখনোই ফেস করেনি। আর গ্যারাল্ট যে লোকেশন বলছে মানে সিনটা থেকে একটু দূরে যেখানে একটা ক্রিস্টাল আছে সেটা পড়ে গিয়েছে। তবে তার মতে এটা অসম্ভব, কিন্তু আমরা অলরেডি সিজন 1-এ সেই ব্যাপারটা দেখতে পেয়েছিলাম, আর একটু আগে আমরা কাহিরের স্বপ্নেও সেই একই সিন দেখতে পেয়েছি। এখন যেহেতু স্ট্রেট এগুলো বিশ্বাস করছে না, তাই গ্যারাল্ট তার সামনে সেই মনস্টারের মাথাটা আনে যেটা সিরির উপরে অ্যাটাক করেছিল। আর এটা দেখতে পেয়ে স্ট্রেট একেবারে শক হয়ে যায়, আর তাকে সাহায্য করতে রাজিও হয়। কিন্তু তার মনের মধ্যে শুধু একটা কথাই ঘুরছে, যদি সেই ব্ল্যাক ক্রিস্টাল পড়ে যায় তাহলে যে এটাকে ভেঙেছে সে কত পাওয়ারফুল, আর সে আসলে কে। তবে গ্যারাল্ট সিরির নাম না নিয়ে তাকে বলে বিজ্ঞানী তুমি, সো তাকে খুঁজে বের করার দায়িত্ব তোমারই। এরপরে একটু সামনেই তাদেরকে 2টা গার্ড ধরে ফেলে, আর তারা গার্ডদের বেহুশ করে আবারও সামনের দিকে আগায়। এখন সেখানে পৌঁছে এগুলো দেখতে পেয়ে স্টেট একেবারে শক, যেটাকে সিরি শুধুমাত্র তার একটা চিৎকার দিয়ে ফেলে দিয়েছে। আর তার মনে সেই একই কোয়েশ্চেন, এইটা কিভাবে সম্ভব। তবে এই ব্যাপারটা রিসার্চ করতে হলে তাদের এই গর্তে নামতে হবে। এরপর যখন তারা নিচে আসে তখন তারা ক্রিস্টালের টুকরোগুলো পায়। তবে স্টেট যতদূর জানে সেটা দিয়ে সে আমাদের নিয়ে যায় মাল্টিভার্সের কনসেপ্টে, যেটা কিনা কয়েক হাজার বছর আগে ভিন্ন ভিন্ন গ্রহে ভাগ করা ছিল। আর প্রত্যেকটা গ্রহে মনস্টার অথবা এলফ আরও বিভিন্ন ধরনের মনস্টারে সবগুলো গ্রহ ভরে ছিল, আর সেখানে মানুষরাও আলাদা ছিল। তবে কোনো একটা হাই পাওয়ার শক্তি তাদের সবাইকে এক করে দেয়। তবে এখন আমাদের ফ্যানদের মতে সেগুলো এখন সিরির মধ্যে আছে, কারণ তার একটা আওয়াজেই সব কিছু ধ্বংস হয়ে যায়। মানে এর আগে হয়তোবা খুবই বড় একটা বিস্ফোরণ হয়েছিল, আর এই জন্য সমস্ত প্রজাতি একই গ্রহে থাকা শুরু করেছে। আর এখানে উইচারদের কাজ বিভিন্ন মনস্টারদের মারা, আর সমস্ত মানুষরা মিলে এলফদের তো মারছেই। তবে যেমনটা আমি বললাম, যেমনটা স্ট্রেট জানতো এইটা অনেক অনেক আগে হয়েছে, সো আপাতত এখন এমনটা হওয়ার কোনো চান্সই নেই। এরপর তারা যেই ক্লু পায় এতে তারা দুজনেই শক হয়ে যায়, কারণ তারা দুজনেই বুঝতে পারে ওদিকে সিরির সাথে কিছু একটা হচ্ছে। তবে সেই সিনে যাওয়ার আগে এখানের ব্যাপারটা ক্লিয়ার হয়ে নেই। এগুলো জানার পরে অ্যাস্ট্রেট রিসার্চ করে এটা বের করেছে সেই সমস্ত গ্রহগুলো একে অপরের সাথে বাড়ি খেয়ে আবারও ভিন্ন হয়ে গিয়েছিল। তবে এখন এই ক্রিস্টাল দিয়ে তেমনই একটা কানেকশন করার ট্রাই করা হচ্ছে, যেটা কিনা বর্তমান ওয়ার্ল্ডের জন্য একেবারেই ভালো লক্ষণ না। তবে এখানে আমাদের একেবারে ক্লিয়ার করে কিছু বলা হয় না, কিন্তু এখানে যা কিছুই হচ্ছে সেটা সিরির সাথে কানেক্টেড। কারণ ওদিকে সিরি যখনই চিল্লায় সেখানে সমস্ত ভাঙা ক্রিস্টেল একটা ডিরেকশনে যাওয়া শুরু করে, আর সেখানে একটা লাইটের পাওয়ারে ক্রিস্টেল দিয়ে বানানো একটা ড্রাগন চলে আসে। আর এটাকে গ্যারাল্ট আর স্টেট এখানে দাঁড়িয়ে নিজের চোখ দিয়ে দেখতে পায়, আর তাদের চোখের সামনে দিয়েই সেটা গায়েব হয়ে যায়। এখন এত সব কনফিউজিং সিন দেখতে পেয়ে স্টেটের মাথা কোয়েশ্চেনে ভরে গেছে। তবে গ্যারাল্ট তাকে কোনো অ্যান্সার না দিয়ে বলে, তুমি জলদি করে পোর্টাল ওপেন করো, কারণ আমাকে এখনই এখান থেকে যেতে হবে। কারণ এখন স্টেট একের পর এক কোয়েশ্চেন করেই যাচ্ছে, আর সে তাকে সেই আওয়াজটা সম্পর্কেও জিজ্ঞেস করে যে চিৎকার করে গ্যারালকে ডাক দিয়েছিল। এরপর সেখান থেকে গ্যারাল সোজা কেয়ারমোরেম চলে আসে, আর এখানে সিরিকে দিয়ে উইচার হওয়ার জন্য ট্রেনিং করানো হচ্ছে। তবে এগুলো কিভাবে হলো তাহলে চলুন সেটা জানি। গ্যারাল যখন সিরিকে রেখে চিন্তা এসেছিল মানে সেই ক্রিস্টাল সম্পর্কে জানতে, তখন এদিকে ওসেমির সিরি সেই রক্ত নিয়ে খুবই টেনশনে ছিল, কারণ ওসেমির চায় সিরিকে দিয়ে উইচারদের প্রজন্ম সামনে বাড়াবে। তবে হ্যাঁ, এর মধ্যে স্টেট থেকে উইচার জানতে পারে ইয়ানিফার এখনও জীবিত, তবে এখন সে কোথায় আছে সেটা সে বলতে পারে না। এদিকে ট্রিস ওসেমিরকে বলে সে তাকে তখনই সাহায্য করবে যখন সিরি হ্যাঁ বলবে। তবে এখন সিরি তার ট্রেনিং নিয়ে খুবই ব্যস্ত, আর ট্রিস তাকে ডাকলে সে বলে সে কিছুক্ষণের মধ্যে আসছে। এরপর সে আসার পরে ওসেমির তাকে সবকিছু বলে, আর তাকে সমস্ত মাল্টিভার্সগুলো এক্সপ্লেন করে।
যেগুলো হয়েছিল আজ থেকে 300 বছর আগে, যে যখন সমস্ত গ্রহ ধাক্কা খেয়েছিল তখন শুধুমাত্র মানুষ, এলফ আর তাদের বানানো এলফরাই শুধু না, বরং অন্য অন্য বিভিন্ন মনস্টারদের গ্রহ একটার সাথে আরেকটা ধাক্কা খেয়েছিল। তারপর এমন একটা জাদুকর যে খুবই পাওয়ারফুল ছিল, আর তার মনে হতো পৃথিবীতে শাসন করতে হলে মনস্টারদের বসে আনা জরুরি। এরপর তারা অনেকগুলো মনস্টার বানায়, মানে হাইব্রিড করে, কিন্তু পরবর্তীতে সেগুলোই তাদেরই শত্রু হয়ে যায়। আর এরপর কি, পৃথিবীতে মানুষকে বাঁচানোর জন্য বানানো হয় উইচারদের। এখানে ওসেমির তার ইয়াং বয়সের কথা, মানে তাকে সেই অ্যাটাকের কথা বলে যেখানে কেয়ারমোরামে উইচারদের বানানোর পোষণই ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল। তবে তবুও তারা মনস্টারদের মেরে এখনও মানুষদের সেভ করছে। এখন সিরি হচ্ছে তার শেষ ভরসা, কারণ তার রক্তের মাধ্যমে সে আবারও উইচারদের রিক্রিয়েট করতে পারবে, মানে তাদের উইচারদের প্রজাতি সামনের দিকে নিয়ে যাবে। এখানে সিরি হ্যাঁ বললে শুরু হয় তাদের পরবর্তী প্রসেসর। আর এখানে দেখতে দেখতে ট্রিস ওসেমিরের বলা সেই ফর্মুলাও বানিয়ে ফেলে। তবে এখানে সিরি একটু সময় চায়, আর ব্যাপারটা ট্রিস বুঝতেই পারে না। এরপরে ওসেমির তাকে বলে প্রথমে সিরিকে নতুন উইচার হতে হবে, আর এতে করে ট্রিসের মন অনেকটাই খারাপ হয়ে যায়। এরপরে ট্রিস সোজা সিরির কাছে এসে বলে সে তাড়াহুড়ো করে যেই সিদ্ধান্ত নিচ্ছে সেগুলোর সবগুলোই ভুল, নিজেকে দুর্বল মনে করা সবচেয়ে বড় বোকামি। এখন সিরি এটা বলে দিয়েছে, তাই সে তার মাইন্ড চেঞ্জ করবে না। এখন ট্রিস তার মাইন্ড চেঞ্জ করতে ডাডুসার একটা মন্ত্র ইউজ করে, মানে সে সিরিকে তার সেই পুরনো দিনের স্মৃতিগুলো মনে করিয়ে দিবে যেগুলো তার জন্য খুবই স্পেশাল। এগুলো দেখতে পেয়ে সিরি একটু খুশি হলেও কাহিরকে দেখে ভয় পায়। তবে ট্রিস তাকে বলে এই দুনিয়ার কিছুই তাকে হার্ট করতে পারবে না, মানে এগুলো শুধু স্মৃতি, যার মধ্যে কিছু ভালো আর কিছু খারাপও আছে। আর এখান থেকেই ব্যাপারটা মন নেয়, কারণ এখানের লোকজন শুধু সিরিকেই দেখছে, আর ট্রিসের মতো এটা কখনোই পসিবল না। এরপর সে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়, মানে তার ছোটবেলা। আর সিরি এটাকে ফলো করে তার প্যারেন্টসের কাছে আসে, যারা কিনা এই ব্যাপারটা নিয়ে কনফিউজ যে সিরি হচ্ছে হাফ এলফ, মানে সডেন হিলের লোকজন তাকে অ্যাকসেপ্ট করবে না, আর এটার মূল্য খুবই ভয়ঙ্কর হবে। আর তার প্যারেন্টস কোনোভাবেই চায় না এটার জন্য পে করতে, মানে তারা প্ল্যানিং করে তারা সিরিকে নিয়ে পালাবে। আর সিরি আমাদের এটাও বলে এটা হচ্ছে সেই রাত যেদিন তার প্যারেন্টস মারা গিয়েছিল। তবে এরপরে সিরির মা আবারও সিরিকে দেখা শুরু করে। তখন ট্রিস সিরিকে বলে এখান থেকে বের হতে, আর সেখান থেকে বের হয়ে সিরি শুনতে পায় কেউ তাকে ডাকছে। আর সে গিয়ে দেখতে পারে একটা মাঠে কোনো একটা আহত হেল্প তার বাচ্চা নিয়ে বসে আছে। এরপরে যখনই ট্রিস সেই মহিলার কাছে আসে তখন সেই মহিলা ট্রিসের গলা ধরে সিরির সমস্ত ফিউচার বলে, যে আসলে সিরিকে পাঠানো হয়েছে এই পৃথিবী ধ্বংস করতে, আর তেমনটা সে করবেও, কারণ এটা লেখা হয়ে গেছে। মানে বলতে গেলে সেই এলফ মা তার হাফ এলফের বিটের কথা বলছিল, আর এখানে সিরির সাথে ইয়ানিফারও যুক্ত। তবে এর মধ্যে কাজটা কে করবে সেটা আমরা খুব ভালো করেই জানি, আর সেটা হচ্ছে সিরি। এখন সামনে সিরি এটা করবে কিনা সেটা তো আমরা সামনেই জানবো। তবে এখন আমরা দেখতে পাই হর্সম্যানেরা কোনো একটা ধ্বংস করতে আসছে, আর এই ধ্বংস শুরু হবে সিরিকে দিয়ে। এখন এটা দেখতে পেয়ে ট্রিস খুবই ভয় পেয়ে গিয়েছে, আর সে এতটাই ভয় পায় সে এখন সিরির কাছেও যেতে চায় না। এতে করে সিরি আরও শক হয়ে যায়, তাই সে ওসেমিরের কাছে আসে যাতে করে তাকে উইচার বানিয়ে তার প্রসিজার কমপ্লিট করে। তবে ওসেমির তাকে বলে তুমি আবারও চিন্তা করো। এখানে সিরি বলে আমি শিওর, আর তখন সেখানে গ্যারাল আসে আর ওসেমিরকে এমনটা করতে না বলে। এরপর সে সিরিকেও বোঝায়, আর তার কথা সিরি মেনেও নেয়। এরপর তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে চলে যাবে, আর এতে করে ওসেমির একটু কষ্ট পায়। এদিকে স্টট ক্লান্থিয়ার হিস্ট্রি জানার ট্রাই করছে, সে কিং রজারের পরে আর কতগুলো কিং হয়েছে। তবে এর অ্যান্সার স্টেট ইতিহাসের পাতায় একদমই পায় না, কারণ এই ইতিহাসের পাতায় রাজার কোনো উত্তরসূরি নেই, শুধু মেয়েদের ছাড়া। আর ব্যাপারটার অ্যান্সার না দিয়েই এখানে একটা সাসপেন্স ক্রিয়েট করে দ্য উইচার সিজন 2 এপিসোড নাম্বার 5 এখানেই শেষ করে দেওয়া হয়। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ওসেমির ও তিস তাদের আগের কর্মকাণ্ডের জন্য পস্তাচ্ছে, আর তারা এটাই চিন্তা করছে তাদের এমনটা করা একদমই ঠিক হয়নি। এরপরে ট্রিস ওসেমিরকে জিজ্ঞেস করে গ্যারাল সিরিকে নিয়ে কোথায় গিয়েছে। তবে ওসেমিরের কাছে কোনো অ্যান্সার নেই, তবে তবু ওসেমির বলে হয়তো সে তাকে ন্যানিকের কাছে নিয়ে গেছে। এরপর তাদের মধ্যে সিরির রক্ত নিয়েও কথা হয়, আর এই কথাগুলো লুকিয়ে র্যানিস শুনছিল। এরপর সে বের হয়ে তাদের উপর হামলা করে, আর তাকে মোকাবেলা করতে গিয়ে ওসেমির বেহুশ হয়ে যায়। এখন বাকি উইচারদের আসার ভয়ে রেনিস এখান থেকে পালায়, আর সে যাওয়ার সময় সিরির সেই রক্তের বোতলটা নিয়ে যায়। এখন এই ঘটনার পরে পুরো কেয়ারমোরেমে একটাই কোয়েশ্চেন, একটা জাদুঘরের সাথে উইচারদের কি শত্রুতা। আর এই ব্যাপারটার সমস্ত দোষ ল্যাম্বার্ট ট্রিসকে দেয়, কারণ সে তারই বংশের। তবে ট্রিস ল্যাম্বার্টকে বলে তার বংশের কোনো জাদুঘরই আগুনের ব্যবহার করে না, তবে শুধু ইয়ানিফারকে বাদ দিয়ে। আর ইয়ানিফারও এই জাদু করতে গিয়ে তার পুরো পাওয়ারই হারিয়ে ফেলেছে। তবে ট্রিস এখনও বুঝতে পারেনি সে কিছু একটা নিয়ে গেছে। এরপরে কোয়েন যখন তাকে বলে সে খালি হাতেই চলে গিয়েছে, তখন ট্রিস বুঝতে পারে সে সেই বোতলটা নিয়ে গেছে। পরের দিন আমরা দেখতে পাই রিন্স লেডিয়ার সাথে ডিল করছে, আর সে তার সাথে মিট করতে সিরির ব্লাড নিয়ে এসেছে। তবে তাদের ডিল হয়েছিল সিরিকে নিয়ে, তাই সে ব্লাডটা দেবে না। তবে সে লিন্ডিয়ার মাস্টারের সাথে মিট করে ডিলটা চেঞ্জ করতে চায়, কিন্তু এত সহজে রেন্স তার সাথে মিট করার পারমিশন পাবে না। মানে যখন সময় হবে তখন লিন্ডিয়া তাকে তার সাথে মিট করিয়ে দিবে, কিন্তু এখন তাকে বলা হয় মালেটিলের টেম্পলে যেতে। সেখানে যেতে হলে তার কিছু সিপাহীর দরকার, সেটা লিন্ডিয়া তাকে দিবে। এরপর সে সেই সিপাহীদের নিয়ে মালেটিলের টেম্পলেও চলে আসে,
আর সেখানে সে গিয়ে দেখতে পারে তার সামনে গ্যারাল দাঁড়িয়ে। তখন গ্যারাল তার সিপাহীদের সামলায় যাতে করে সেই সময়টা নিয়ে ইয়ানিফার ও সিরি পালাতে পারে। তবে একটা দরজা বন্ধ হওয়ার জন্য তারা এটা থেকে বেরোতে পারে না, আর সেই দরজার পেছন থেকে রেঞ্জ তাদের উপরে আগুনের তুফান মারছে। আর কিছুক্ষণের মধ্যেই দরজাটা গলিয়ে সে ভেতরে ঢুকেও পড়বে। তবে এমনটা করার আগে উইচার তার সুন্দর ফাইটিং স্কিল দিয়ে সমস্ত সিপাহীদের তো মারেই, এমনকি রেনেসকেও অ্যাটাক করে। তবে এটা থেকে সেভ হয়ে সে একটা পোর্টাল বানিয়ে পালিয়ে যায়, কারণ দরজার ওই পারে কিছু একটা হয়েছে আর ব্যাপারটা গ্যারাল্ডও বুঝতে পারে। তবে সেখানে কি হয়েছে সেটা আমি পরে বলছি। এদিকে ট্রিস খুবই টেনশনে আছে আর সে তার কোয়েশ্চেনগুলোর অ্যান্সার খুঁজছে। আর এই কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য সে সোজা টিসিয়ার কাছে আসে। আর টিসিয়া এখনও ইয়ানিফারকে নিয়ে কিছু একটা চিন্তা করছে যে আসলে তার সাথে কি হয়েছে। তবে ট্রিসকে দেখতে পেয়ে টিসিয়াও বুঝতে পারে সে খুবই কনফিউজ। আর সে ট্রিসের কোয়েশ্চেনের অ্যান্সারে এইটা বলে, এল্ডার ব্লাড দিয়ে হয়তোবা পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনা যাবে, আর নয়তো পৃথিবী ধ্বংস করা যাবে। আর এরপরে কি হবে সেটা আপাতত এই এপিসোডে বলা হয় না। এদিকে আমরা ফ্রিঙ্গেলা মানে ভিগো ও ফ্রান্সাসিয়াকে দেখতে পাই। এখানে আগে তো সব ঠিক ছিল, তবে কাহিরের আসার পর থেকে সবকিছু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। কারণ কমান্ড এখন তার হাতে, আর হোয়াইট প্লেন তাকেই মেসেজ দেয়, আর সমস্ত গার্ডরাও তাকেই মানে। যেহেতু এতদিন সেখানে ছিল না, তাই তারা ভিগোর কমান্ড ফলো করত। আর সেখানে তারাও তার কাজটা ঠিকঠাক করে, মানে স্পাই করে। এরপর সে পেঁচাটাকে এসে বলে সিনটার সমস্ত লোক সিরি নামের একটা মেয়েকে খুঁজছে, যে কিনা আসলে তার বন্ধু ছিল, আর সে তাকে মাঝপথে ছেড়ে দিয়েছিল। এদিকে ভিগো ও ফ্রান্সাসিয়ার কথা শুনে আমরা বুঝতে পারি তাদের মধ্যে খুবই ভালো বন্ডিং হয়ে গিয়েছে। তবে ভিগো এখনও হোয়াইট ফ্লেমকে ফলো করে, আর ফ্রান্সাসিয়া তার লোকদের অনেক বেশি কেয়ার করে যাতে করে তাদের কোনো ক্ষতি না হয়। আর সে এটার জন্য সম্পূর্ণ ভরসা ভিগোর উপরেই করে। তখন ফ্রান্সাসিয়া এটাও বলে তার মায়ের মৃত্যুর পরে সে ফুলের একটা জাদু শিখেছিল, মানে এগুলোকে আবারও তাজা করার। আর একদিন এই জাদু করার সময় তার বাবা তাকে ধরে ফেলে, আর এইটার শাস্তি হিসেবে তাকে মৃত্যুও দেওয়া হয়েছিল। তবে সে উল্টো তার ভাইয়ের সাথে মিলে তার বাবাকেই মেরে ফেলে। আর তখন থেকে আজ পর্যন্ত সে তার নিজের কমান্ডই ফলো করে, আর এলফদের সমস্ত লোক তার এই কমান্ড মেনেও চলে। তবে এখন তার সমস্ত স্বপ্ন শুধু তার বাচ্চাকে নিয়ে। এখন তার বাচ্চা জীবিত হবে কিনা সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তবে তাদের কথার মধ্যে ইন্টারাপ্ট করে কাহির এখানে চলে আসে, আর সে এসে ভিগোকে এইটা মনে করিয়ে দেয় এখন কমান্ড তার হাতে, সো সে যেন মোটেও ভুলে না যায় সে কাকে কি সার্ভ করছে। আর হ্যাঁ, কাহির আসার আগে ফ্রান্সাসিয়া ও ভিগোর মধ্যে এটা কথা হয়েছিল যে কাহিরের চলে যাওয়ার পরে ফ্রান্সাসিয়ার সমস্ত আর্মির দায়িত্ব ভিগো যেন তার হাতে নিয়ে নেয়, মানে যেমনটা অর্ডার দেওয়া হয়েছিল। আর এই অর্ডার দিয়েছিল সেই ডাইনি অথবা সেই বৃদ্ধ মহিলা। আর যদি এখন কোনো প্রবলেম হয় তাহলে নেলফগার্ডের লোকেরাও তাকে ছাড়বে না। আর এই ব্যাপারটা সত্যিও, কারণ সামনের এই বিপদ ফ্রান্সাসিয়ার উপরে আসতে পারে, কারণ নেলফগার্ডের কোনো গাড়ি এলফদের দেখতে পাচ্ছে না, আর তারা মনে করে তারা জঙ্গলি। এদিকে ট্রেনিংয়ের মধ্যেও এলফরা ঠিকভাবে ট্রেন হয় না, আর তখন সেখানে কাহির এসে তারাকে সহজেই হারিয়ে দেয়। আর সে এলফদের এটাও বলে তারা জঙ্গলেই ভালো, মানুষদের মধ্যে একেবারেই না। আর এই ব্যাপারটা ফিলিপিন্টার একদমই পছন্দ করে না। তবে সে কিছু করবে তার আগেই তাকে ডাক দিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ ভেতরে ফ্রান্সাসিয়া তার বাচ্চা ডেলিভার করবে। আর সে যাওয়ার সময় কাহিরকে ওয়ার্ন করে আজকে তার ভাগ্যটা ভালো, আর সে যেন নেক্সট টাইম এমনটা না করে। এরপরে উপরে গিয়ে ফিলিপিন্টার ও ফ্রান্সাসিয়ার মধ্যে কথাবার্তা হয়, আর এখানে সে প্রমিস করে সে তার লোকদের সেফ রাখবে। আর সে ফ্রান্সাসিয়াকে এটাও বলে সে যেন আর্মির সমস্ত কন্ট্রোল আগের মতো তার হাতেই রাখে। তবে কাহির আসার জন্য এখন সেই কন্ট্রোল একেবারেই মূল্যহীন। এরপরে বাচ্চা ডেলিভার করলে প্রথমে বাচ্চার নিঃশ্বাস নেয় না, তবে যখনই ভিগো তাকে হাতে নেয় তখন সে একদম নর্মাল হয়ে যায়। আর এতে করে ফিলিপিন্টারের মনে হয় ভিগো জাদু দিয়ে তাকে জীবিত করেছে, কিন্তু ভিগো তাকে বলে সে কোনো জাদুই করেনি, বরং তার শরীরের গরমের জন্য বাচ্চাটা জীবিত হয়ে গেছে। মানে এখন এলফরা তাদের বংশবৃদ্ধি করার উপায় পেয়ে গেছে। আর এই খুশিতে পরবর্তীতে তারা ধুমধাম করে উৎসব করে, আর ভিগো দূর থেকে দাঁড়িয়ে তাদের সাথে উৎসবে অংশ নেয়। তবে কাহির সেখানে এসে তাকে এইটা মনে করিয়ে দেয় যে এলফরা যাতে মনে না করে নেলফগার্ডের লোকদের সাহায্য ছাড়া তারা নিজেরাই তাদের প্রজন্ম বৃদ্ধি করবে। আর যদি এমনটা হয় তাহলে হোয়াইট ফ্লেম খুব জলদি এসে সমস্ত কমান্ড তার হাতে নিয়ে নিবে, আর তার আসতে খুব একটা দেরিও নেই। কিন্তু ভিগোর মাইন্ডে সেই ডাইনি বলে সমঝোতা তাকেই করতে হবে, আর নয়তো সমস্ত ব্যাপারগুলো একেবারেই নষ্ট হয়ে যাবে। এদিকে কেয়ারমোরাম থেকে বের হয়ে উইচারো সিরির সামনে পড়ে সেই ড্রাগন যেটা গ্যারাল্ডের সামনেই হয়েছিল, আর সেখানে সিরিকে মারতে আসে। তবে গ্যারাল যখন তাকে ফেস করছিল তখন তার ঘোড়া রুশের মৃত্যু হয়। এরপরে গ্যারাল পোষণ খেয়ে ফুললি রেডি হয়ে সিরিকে পাহাড়ের উপরে গিয়ে দাঁড়াতে বলে। এরপরে যখনই সেটা এখানে আসে তখন সিরি একটা কানেকশন বানায় যেন মনে হয় সিরি তাকেই দেখছে, আর মাঝখানে গ্যারাল এসে লাফ দিয়ে সেই ড্রাগন মেরে ফেলে। এরপর সিরি গ্যারালকে বলে হয়তোবা এই ড্রাগন তাকে মারতে আসেনি, তার উদ্দেশ্য ভিন্ন ছিল। কিন্তু এখন সেই ড্রাগনের মৃত্যুতে তারা আর এই কোয়েশ্চনের অ্যান্সার পায় না। আর এরপরে গ্যারাল তার ঘোড়াকে তার হাত দিয়ে মেরে ফেলে, কারণ সে খুবই আহত ছিল। এরপর তারা দুজন মিলে ম্যালেডিগের টেম্পলে চলে আসে, মানে গ্যারাল্ডের অন্য একটা গুরু ন্যানিকের কাছে, যে ছোটবেলায় গ্যারালকে শিখিয়েছিল কিভাবে মাইন্ড কন্ট্রোল করতে হয়, মানে পেশেন্ট রাখা। আর এখানে সমস্ত লোক এসে এটাই শিখে।
আর এখান থেকে বের হওয়ার পরে তারা অনেক বড় বড় পোস্টে কাজ করে আর কিছু উইচারও হয়। এই জায়গাটা সম্পর্কে সিরি আগে থেকেই জানে, কারণ ছোটবেলায় এই জায়গার অনেকগুলো বুক সিরি পড়েছে। এখানে আসার পরে ন্যানিক তার পাওয়ার সম্পর্কে জিজ্ঞেস করে, আর সে তাকে বলে সে যেই ভিশন দেখতে পায় সেটা শুধুমাত্র তার পুরনো স্মৃতি, এর বাইরে আর কিছুই না। তবে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা, কারণ যদি সে তাকে সত্যিটা বলে তাহলে সবকিছুই এলোমেলো হয়ে যাবে। এরপর তাকে জারোর সাথে মিট করায় আর সে তাকে এই পুরো টেম্পল ঘুরিয়ে দেখাবে আর এখানে সমস্ত জিনিস সম্পর্কে বলবে। এখানে সিরি একটা গোল জিনিস দেখতে পায় আর এটা সম্পর্কে সে জানে না যে এটা দিয়ে আসলে কি হয়, মানে সেও ফুললি জানে না সে সিরিকে দিয়ে কি করাবে। মানে এখানে সিরিকে নিজেকে নিজেই হেল্প করতে হবে আর সেই গোল জিনিসটা সম্পর্কেও জানতে হবে যে আসলে এটা দিয়ে হয়টা কি। আর আমরা দেখতে পারি ইয়ানিফারও অলরেডি এখানেই আছে আর সে সিরিকে ফলো করছে আর সেও চায় তার লক্ষ্য পূরণ করতে, মানে সিরিকে ধরতে। তবে যারা তাকে জিজ্ঞেস করে তোমার এখানে কি কাজ, তখন সে তাকে ডিস্ট্র্যাক্ট করে যখনই অন্য একটা রুমে আসে তখন সে গ্যারালকে দেখতে পায়। আর এখানে তারা একে অপরকে শুধু দেখছিলই, যেন মনে হয় অনেক বছর তাদের দেখা হয় না। এরপর সেখানে সিরি এলে গ্যারাল তার সাথে ইয়ানিফারকে পরিচয় করিয়ে দেয় আর সে তাকে এইটাই বলে ইয়ানিফার একটা সময় তার বেস্ট ফ্রেন্ড ছিল। এরপর তাদের মধ্যে কথাবার্তা হয়, মানে সিজন 1-এর কথা, যে ইয়ানিফার সিজন 1-এ নেলফগার্ডে কি করেছিল আর এমনটা করার জন্য তাকে খুবই বড় একটা মূল্য দিতে হয়েছে। এরপর সিরি চলে যায় ঘুমাতে আর এই সুযোগে ইয়ানিফার বলে চলো তোমাকে আমি রুম দেখিয়ে দেই, কারণ ইয়ানিফার চাইছিল এই সুযোগে তাকে কিডন্যাপ করতে। তবে সিরি বলে আমি একাই পারবো, মানে ইয়ানিফারের প্ল্যানটা ফেল হয়। এরপরে সিরি রাতে ঘুম থেকে উঠে ন্যানিকের কাছে চলে আসে আর ন্যানিক তাকে গ্যারাল্টের ছোটবেলার গল্প শোনায় যে কিভাবে গ্যারাল ধৈর্য ধরা শিখতে এখানে আসে আর সে সফল হয়েই ব্যাক করেছিল আর এই জন্য তার উপরে ন্যানি খুবই প্রাউড। এরপর তারা ক্যান্ডেল জ্বালিয়ে সমস্ত মৃতদের সম্মান জানায় আর এখানে সিরি রুশের নামও বলে দেয়। এরপর সে ন্যানিককে জিজ্ঞেস করে সেই গোলবস্তু দিয়ে সে কী করবে, তবে ন্যানিক তাকে ক্লিয়ার কোনো অ্যান্সার না দিয়ে বলে সেটা তোমার নিজেকেই বের করতে হবে। এদিকে গ্যারাল বুঝতে পারে ইয়ানিফার একটু অস্থির, তাই সে ইয়ানিফারকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। তবে এই কোয়েশ্চেনের অ্যান্সার সে একেবারে ক্লিয়ার না করে বলে তার এখানে আসার কারণ তার পুরনো ক্ষত সারাতে, যাতে করে সে একটু শান্তি পায়। মানে সে গ্যারাল থেকে এটা লুকায় যে এখন তার কাছে কোনো পাওয়ার নেই। এরপরে গ্যারাল তার সাথে বাচ্চা নিয়ে কথা বলে, মানে ইয়ানিফারের সেই স্বপ্ন যেটা কখনো পূরণই হবে না। তবে এখানেও ইয়ানিফার কথাটা ঘুরিয়ে বলে জ্যাস্কারকে কোনো একটা জাদুকর খুঁজছে। তখন গ্যারাল বলে সে জ্যাস্কারকে না, সে চায় সিরিকে। আর এরপর এখানে কি হয় সেটা আমি অলরেডি বলে দিয়েছি। সো তাদের মধ্যে ফাইটের পরে গ্যারাল দেখতে পারে ইয়ানিফার সিরির জাদুর সাহায্য নিয়ে একটা পোর্টাল বানায় আর সেই পোর্টাল হয়েছে সেই গোল বস্তুটার আলোর জন্য, মানে সিরির মাধ্যমে ইয়ানিফার তাকে পোর্টাল হওয়ার মন্ত্র পড়ায় আর সে সেখান থেকে সিরিকে নিয়ে অন্য একটা আননোন লোকেশনে চলে যায়। আর ব্যাপারটা গ্যারাল দেখতে পেরে তাদেরকে থামতেও বলে, তবে ইয়ানিফার তাকে কিছু না বলে সোজা পোর্টালের মধ্যে চলে যায়। এখন আসি সেই কোয়েশ্চেনে যেটা নিয়ে অ্যাস্টেট খুবই টেনশনে আছে যে গ্যারাল আসলে চায়টা কি। আর এটার উত্তর জানতে অ্যাস্টেট খুবই পুরনো একটা লাইব্রেরিতে আসে আর এখানে তার মিট হয় অ্যালিস আর ফ্রান্সের সাথে, যারা ইতিহাস সম্পর্কে অনেক জানে, কারণ তাদের কাছে ইতিহাসে এমন এমন বইও আছে যেগুলোর অ্যাস্টেট শুধু নামই শুনেছে। তবে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে তারা অনেক চার্জ করে আর অ্যাস্টেট তাদের সেই পেও করে। আর সে জানতে চায় যে উইচারও রহস্যময় সেই মেয়ে মানে সিরির নেলফগার্ডের সাথে কি সম্পর্ক। আর তারা দুজন সিরির কনফার্মেশন দেয় সে সিনটার রাজকুমারী। তবে তারা এটা কিভাবে জানে, অ্যাস্টেট এটা নিয়েও কনফিউজ। তবে তারা বলে তারা অনেক কিছুই জানে। এখন তারা কোয়েশ্চেনের অ্যান্সার দেয় যে হয়তোবা সম্রাট এমির মানে নেলফগার্ডের রাজা সিনটাতে সিরিকে তার অধিকার দিতে চায় আর হয়তোবা এই জন্যই তার লোকজন সিরিকে যে কোনো উপায় চাইছে। তবে আসলেই সত্যিটা কি সেটা এখনও কেউ জানে না, কিন্তু ফ্রেজ বলে হয়তোবা সিরির মধ্যে যেই পাওয়ার আছে এমির সেটার ইউজ করতে চায় যাতে করে পুরো দুনিয়াতে সে তার রাজত্ব কায়েম করতে পারে। এখন হয়তো আপনার মনে কোয়েশ্চেন এই এমিরটা আসলে কে, তো এমির আর অন্য কেউ না, সে হচ্ছে ডিউন মানে সিরির বাবা। এখন সে পরবর্তীতে কি অ্যাকশন নেবে সেটা তো আমরা সামনেই জানবো, অথবা সিজন 3-তে। তবে এলিসার ফ্রেন্ড তার হিস্ট্রি সম্পর্কে তেমন একটা জানে না আর তারা ডিরেক্ট সেই গল্প বলে যেখানে সিরি দেখতে পেয়েছিল একটা মা এলফ মৃত্যুর মুখে আর সে তার বাচ্চাকে একটা হাতিয়ারের কাহিনী বলছিল, মানে এমন একটা যোদ্ধা যে তাদের পরবর্তী প্রজন্ম আর তাদের ইতিহাস তার নিজ হাতে লিখবে। আর সেই লোকটার নাম ছিল লারা ড্রয়েড, যে কিনা এলফদের প্রজাতির মধ্যে প্রথম এল্ডার ব্লাড ছিল। আর যেই হাতিয়ার সম্পর্কে বলা হয়েছিল সেটা আসলে কোনো হাতিয়ার না, আর সেটা ইতিহাসেও লেখা আছে। সেটা হলো এল্ডারদের রক্ত, যেটা বর্তমানে সিরির মধ্যে আছে, মানে ক্যালান্থে, অরবাটিয়া আর এমনকি ফ্যালকাও এল্ডার ওয়ানের বংশধর। আর তাদেরকে এই দুনিয়াতে তাদের শাসন কায়েম করতে পাঠানো হয়েছে, অথবা বলা যায় এলফরা তাদের বানিয়েছে যাতে করে তাদের উপরে যেই নির্যাতন হয়েছে তারা সেটার বদলা নিতে পারে আর তাদের সাহায্য নিয়ে সমস্ত মানুষদের শেষ করতে পারে। এখন এমনটা হবে কিনা সেটা আমরা জানতে পারবো পরবর্তী 2টা এপিসোডে, কারণ আপাতত এই এপিসোড মানে দ্য উইচার সিজন 2-এর এপিসোড নাম্বার 6 এখানেই শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লেডিয়া ও রেনিসকে। যদিও এই সিজনে তাদের তেমন কোনো রোল নেই, কিন্তু এখন রেনেস একটু আপসেট,
কারণ গ্যারাল্টের সাথে ফাইট করতে গিয়ে তার যে হার হয়েছে এতে সে একটু লজ্জিত। আর এই জন্য সে যেই শর্ত দিয়েছিল মানে লেডি আর মাস্টারের সাথে মিট করার, এখন তার স্বপ্ন অপূর্ণই রয়ে যায়। আর এই জন্য সে সিদ্ধান্ত নেয় লিন্ডিয়াকে সিরির ব্লাড দিয়ে দিবে, যাতে করে তার উপর কোনো বিপদ না আসে। আর এই ব্লাড পেয়ে লিন্ডিয়া প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায়। কিন্তু যখন সে তার পাওয়ার বোঝার ট্রাই করে, মানে ব্লাড তার হাতে লাগিয়ে নিজের মধ্যে ফিল করার ট্রাই করে, তখন তার অবস্থা খারাপ হয়ে যায়। আর এটার পরিণতি কী হবে সেটা আমরা দেখতে পাবো ফাইনাল এপিসোডে। তবে রেঞ্জ ও লিডিয়ার মাস্টারও তাদের থেকে অনেক বেশি এক্সপেক্ট করে। তবে রেনেসের কাছে এখনও সিরিকে পাওয়ার একটা প্ল্যান আছে। আর এর কারণ হচ্ছে নেলফগার্ডে এলফদের থাকা, কারণ এখানে এলফদের বাচ্চা হয়েছে। আর তারা এই বাচ্চাকে নিয়েই প্ল্যান করে সিরিকে ধরে ফেলবে আর তাকে নিয়ে তাদের মাস্টারকে দেবে। আর এদিকে লিন্ডিয়াও চায় না তার মাস্টারকে কোনোভাবে হতাশ করতে। এখন আপনাদের হয়তো মনে আছে আগের এপিসোডে রেনেস কেয়ারমোরেম গিয়ে ওসিমিরকে বেহুশ করে সিরির রক্ত নিয়ে এসেছিল। এখন কোয়েশ্চেন আসে সে কেয়ারমোরেম গেল কিভাবে। এখন সেটারই একটা হিন্ট আমাদের দেয়া হয়, কারণ যখন ইয়ানিফার ও সিরি পোর্টাল ওপেন করে একটা ঘরে আসে তখন তারা পোড়া লাশ দেখতে পায়। আর কিছুদিন আগে সিরি এই ঘরে 2 দিন ছিল, তাই যখনই রেনেস এই খবরটা পেয়ে গেছে তখন সে এখানে এসে সিরির সম্পর্কে জেনে তাদেরকে মেরে ফেলেছে। এদিকে ইয়ানিফার সিরিকে বলে এখন তারা সিনটা যাবে। আর আমরা তো জানি এটার পেছনে ইয়ানিফারের উদ্দেশ্য কী। তবে সিরি যখন না করে তখন ইয়ানিফার তাকে বলে তাদের যে কোনো মূল্যে সিনটা যেতে হবে, কারণ হয়তোবা সেখানেই সেই জাদুঘর গ্যারালকে আটকে রেখেছে। আর সিরি রাজিও হয়ে যায়, কারণ সিরির মনে হয়েছে এই জাদুঘর নেলফগার্ডের জন্য কাজ করে। এদিকে সডেনে তিসিয়ার মন খুবই খারাপ, আর ব্যাপারটা সেখানে থাকা ভিলেজফোর্ডও বুঝতে পারে। এখন তারা দুজন রিলেশনে আছে। এরপর সে তাকে সিরির সমস্ত ইনফরমেশন দেয়, তবে সে এটা বলে না যে তাকে এই সমস্ত ইনফরমেশন টিস দিয়েছে। এরপরে সডেনের মাথাদের নিয়ে এখানে একটা মিটিং হয়, মানে সডেনের সমস্ত জাদুঘরদের নিয়ে। তবে এখন তাদের চিন্তা এলফদের বাচ্চা কিভাবে হলো। আর যদি বাচ্চা হয়ে যায় তাহলে ভবিষ্যতে এলফরাই তাদের সবচেয়ে বড় শত্রু হবে, কারণ তুলনামূলকভাবে এলফরা মানুষদের চেয়ে তো বেশি, বরং জাদুঘরদের চেয়েও বেশি বাঁচে। তবে এখন পর্যন্ত এটা একটা গুজব, আর এটা ভেস্টা তাদের বলেছে, কিন্তু তার কথা এখন পর্যন্ত কোনো জাদুঘরই বিশ্বাস করেনি। আর সে এটাও জানে টিস এখানেই আছে, তাই ভিলেজফোর্ডও তাকে জিজ্ঞেস করে এখানে টিস কি করছে। তখন তিসিয়া বলে তার এখানে আসার কারণ কিছু কোয়েশ্চেনের অ্যান্সার জেনে তার মনটা শান্তি করা, এছাড়া মেজর কোনো প্রবলেম না। এরপর টিসিয়া টিজের কাছে এটা জানার ট্রাই করে যে সিরি তার কল্পনার মধ্যে আর কি কি দেখতে পেয়েছে। এখন টিসও সব কিছু বলবে, কিন্তু যখন এখানে ভিলেজফোর্ড আসে তখন টিসিয়ার গোমর ফাঁস হয়ে যায়, কারণ টিসিয়ার উপরে টিজের যে বিশ্বাস ছিল এখন সেটা ভেঙে গেছে। আর টিসিয়া চলে গেলে টিস ভিলেজফোর্ডের উপরে চিল্লায়, আর ভিলেজফোর্ডের একমাত্র উদ্দেশ্য শুধু টিসের থেকে ইনফরমেশন বের করা, এর বাইরে আর কিছু না। এদিকে ফ্রিঙ্গেলা মানে ভিগোর কথা নেলফগার্ডে কেউ শুনছে না, কারণ এমনিতেও এলফেরা বাচ্চা হওয়ার খুশিতে উৎসব করেছে। তাছাড়া পরদিন কেউ ট্রেনিং করতেও আসেনি, সেখানে একটা সিপাহী। এই ব্যাপারটা খারাপ লাগে, আর সে কাহিরকে এসে বলেও জলদি এটার একটা ব্যবস্থা করতে, নয়তোবা কিং অ্যামের আসার পরে সব কিছুই আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। আর কাহির ভিগোকে বলে সে যেন গিয়ে ফ্রান্সাসের সাথে কথা বলে ব্যাপারটা সর্ট আউট করে, নয়তো পরে সে নিজে দায়িত্ব নিয়ে তার মতো ব্যবস্থা নেবে। এরপর ভিগো ডিরেক্ট চলে আসে ফ্রান্সাসিয়ার সাথে কথা বলতে, সেখানে তার হাজব্যান্ডও ছিল। কিন্তু ভিগোর এই কথাবার্তায় এখন তারা একেবারে ইন্টারেস্টেড না, কারণ এখন তারা ব্যস্ত তাদের বংশবৃদ্ধির পরিকল্পনায়। আর ফ্রান্সাসিয়া ভিগোকে এটাও বলে যে বন্ধুত্ব হচ্ছে এক জায়গায় আর ফ্যামিলি অন্য জায়গায়, তাই তাদের দুদিকেই মনোযোগ দিতে হবে। এরপর সেই সিপাহী ভিগোকে কিছু এলফদের মেরে বলে যদি তারা এলফদের উপরে দয়া করে তাহলে তারা আস্তে আস্তে মাথায় উঠবে। এদিকে তারারও তার লোকদের মৃত দেখতে পেয়ে খারাপ লাগে, কারণ তার গোয়েন্দাগিরির জন্যই আস্তে আস্তে নিজের লোকগুলোই মরছে। আর এই জন্য সে সিদ্ধান্ত নেয় সে আর তাদের জন্য গোয়েন্দাগিরি করবে না, বরং সে এখন তার লোকদের জন্যই কাজ করবে। সে ব্যাপারটা গিয়ে সেই প্যাঁচাকেও বলে, আর সে বলে এমনটা করতে সেও তাকে থামাতে পারবে না। এরপরে ভিগো সোজা তার আঙ্কেলের কাছে আসে, আর সে তাকে আট্টুজিয়ে দেখতে পেয়ে শক। প্রথমে সে এত কিছু হয়ে যাওয়ার পরেও সেফ, আর দ্বিতীয় তার এত বড় সাহস সে ডিরেক্ট তার সাথে মিট করতে চলে এসেছে। কিন্তু ভিগো বলে সে শুধু তার হেল্প চায়, যে সে তার ব্যালেন্স নেলফগার্ডে কিভাবে ধরে রাখতে পারে। আর তার আঙ্কেল তার থেকে এলফদের নতুন বাচ্চা হওয়ার কনফার্মেশন নেয়, আর যেটা কিনা সত্যি। এরপর সে তাকে জিজ্ঞেস করে টিস এখানে কেন এসেছে, কিন্তু ভিগো এটা জানে না। এরপর সে ভিগোকে সরি বলে, কারণ আর্তুজোর উৎসবের দিনে ভিগোকে তার হেল্প করা উচিত ছিল। আর সে তাকে মাপ চেয়ে আর্তুজিয়াতেও আসতে বলে, তবে আপাতত ভিগোর উপরে সেটা নিয়ে কেস চলছে। আর তাছাড়া এখন ভিগো জানে সামনে তার কী লক্ষ্য, আর সে কীভাবে নেলফগার্ডে তার ক্ষমতা ধরে রাখবে। এরপর সে সিনটা এসে কাহিরের সামনেই সেই সমস্ত সিপাহী মেরে ফেলে যারা তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাও আবার কিং আমের আসার আগে। এখানে সে সবাইকে এক এক করে মারে। প্রথমে সে সবাইকে প্যারালাইজ করে, আর সবাইকে মারার পরে কাহিরকে এটা বলে ছেড়ে দেয় যদি সে কিং অ্যামের সামনে তার সুনাম না করে তাহলে তার অবস্থাও খারাপ হবে। আর এখানে কাহিরও হ্যাঁ বলে, মানে তারা টিম ওয়ার্ক করে এমন একটা কিছু করবে যাতে করে নেলফগার্ডের কিং আসার পরে তাদেরকে মেরে না ফেলে। অন্যদিকে ডিক্সরা কিং ভেসেমিরের সাথে বসে সিরির ব্যাপারে কথা বলছে। তার ইনফরমেশন তারা পেয়ে গেছে, আর সেগুলোকে কাজে লাগিয়ে কিং ভেসেমির তার লক্ষ্য পূরণ করতে পারে।
আর এর বাইরে কিছুই সে ভাবছে না, কারণ এখনও সে মনে করছে সিরি হচ্ছে সিন্টার, একজন সাধারণ রাজকুমারী যে কিনা সিন্টার সিংহাসনের মালিক। আর তাকে তারা ধরে ফেললে তারা সিনটা তো দখল করতে পারবেই, তাছাড়া সেটা বৈধ হবে। তবে কোনো একটা প্রবলেম তো আছে যেটা তিসিয়া বলছে না, আর এখন পর্যন্ত ভিস্টাও সেই ব্যাপারটা জানতে পারেনি। আর তাই তারা প্ল্যান করে তারা একটু সেফ গেম খেলবে, মানে যেমনটা আমি বললাম। এদিকে রাস্তায় সিরি ইয়ানিফার ও গ্যারাল্টের মধ্যে সম্পর্ক নিয়ে কোয়েশ্চেন করে যে তাদের মধ্যে আসলে কি সম্পর্ক ছিল। আর সে ইয়ানিফারের কথা শুনে বুঝতে পারে তারা একে অপরকে অনেক ভালোবাসে, আর সেটা যে একতরফা বিষয়টা এমনও না, গ্যারাল্টও তাকেই চায়। এরপরে ইয়ানিফারও সিরিকে জিজ্ঞেস করে তুমি গ্যারালকে নিয়ে এত চিন্তায় কেন? তখন সিরি এটাই বলে তার বাবার যেই কমতি ছিল গ্যারাল সেটা ভুলিয়ে দিয়েছে, আর এই জন্যই সে তাকে এত পছন্দ করে আর তাকে সম্মানও করে। এদিকে গ্যারাল জ্যাসকেয়ারকে মুক্ত করে আর সে তাকে সরি বলে, এরপর তার জার্নি সঙ্গী করে নেয়। এরপরে জ্যাসকেয়ার গ্যারালকে বলে ইয়ানিফারের পাওয়ার চলে গেছে, তবে কিছু একটা তো হয়েছে, কারণ সে তার সামনে থেকেই গায়েব হয়ে গেছে, তাও আবার কোনো একটা মন্ত্র পড়ে। আর সেই মন্ত্রটা অল্প একটু শুনেই গ্যারাল বুঝতে পারে যে ডেথলেস মাদারের সাথে সিরি সমঝোতা করে নিয়েছে, মানে এমন একটা মনস্টার যাকে অনেক বছর আগে উইচাররা ধরে বন্দি করেছিল, যেটা থেকে বের হওয়া তো অসম্ভব। কিন্তু একটা উপায় আছে, সেটার দরজা খুলে মুক্ত হবে। আর সেই দরজা কে খুলে দিয়েছে সেটা আমরা অলরেডি জানি, আর এখন সে বের হয়ে সবাইকে কন্ট্রোল করে কিভাবে তার লক্ষ্য পূরণ করবে সেটা আমরা সামনেই জানবো। এখন গ্যারাল্টের সবচেয়ে বড় মিশন সিরিকে ইয়ানিফার থেকে সেভ করা। এরপর সে টেম্পল থেকে বের হওয়ার সময় ন্যানিক তাকে বলে যে গ্যারাল যেমনটা বলল সিরি এত বেশি পাওয়ারফুল সে তাকে প্রোটেক্ট করতে পারবে না, কিন্তু গ্যারাল এগুলো শুনবে না, সে তার অস্ত্র চায় যাতে করে জলদি সে বেরোতে পারে। আর এরপরে সে গিয়ে প্রথমে জ্যাসকেয়ারকে বাঁচায়, আর তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে সেটা আমি অলরেডি বলে দিয়েছি। এরপরে গ্যারালের দেখা হয় তার পুরনো বন্ধু ইয়ারবানের সাথে, আর সে তার থেকে একটা ঘোড়া ধার নেয়, মানে নতুন রুশ, যেটার মূল্য সে পরে দিবে, কারণ এখন তার তারা আছে, তাকে একটা গুপ্ত মিশনে যেতে হবে। আর এখানে যাওয়ার জন্য ইয়ারবানও খুবই এক্সাইটেড, কারণ এমন ঝুঁকি নিয়ে কাজ করতে সে অনেক পছন্দ করে। এদিকে ইয়ানিফার ও সিরি একটা নদীর পাড়ে চলে আসে, কারণ এখানের ব্রিজটা ভেঙে যাওয়ার জন্য সামনে আর কোনো রাস্তা নেই। তখন ইয়ানিফার বলে সিরিকে তার পাওয়ার ইউজ করতে, তবে সে এত বেশি করে ফেলে যে তার চোখ দিয়ে রক্ত বের হয়। এরপরে ইয়ানিফার তাকে থামতে বললেও সিরি তার কথা শুনে না, আর হঠাৎই তারা দুজন তাদের ঘোড়াসহ নদীর ওই পার চলে যায়। তখন ইয়ানিফার তাকে বলে তার জাদু খুবই রেয়ার আর খুবই পাওয়ারফুল। এরপর তারা দুজন মিলে সিনটার কাছে চলে আসে, আর তখন ইয়ানিফার বুঝতে পারে সে কত বড় একটা ভুল করছে। এরপর সিরি তার মনের কথা শুনে ফেলে, আর সে বুঝতে পারে ইয়ানিফার তাকে এখানে কেন এনেছে, তবে সে তাকে হার্ট করতে চায় না, কিন্তু তার উপরে সিরি একটুও বিশ্বাস করে না। আর এরপর সিরি রাগ হয়ে যখনই চিৎকার করে তখন বিশাল এক ফাটল ধরে, আর সেই ফাটল সিন তার দেয়ালেও লাগে। এই জন্য সেখান থেকে সৈন্যরা তাদেরকে ধরতে চলে আসে, আর তাদের সেভ করতে সেখানে গ্যারাল্ট ও তার টিম চলে আসে। কিন্তু গ্যারাল্ট যখন আসছিল তখন সে জ্যাসকেয়ারকে বলেছে হয়তো আমাকে এই মিশনে ইয়ানিফারকে মারতে হবে, মানে যদি ইয়ানিফারকে মারতে হয় তবুও সে থামবে না। তখন জ্যাসকেয়ার বলে যখন মানুষ থেকে তার সবচেয়ে প্রিয় জিনিস নিয়ে নেওয়া হয় তখন সেটাকে আবার ফেরত পাওয়ার জন্য মানুষ একটু লোভী হয়েই যায়, আর হয়তোবা ইয়ানিফারের সাথেও এমন কিছু একটাই হয়েছে। এরপরে গ্যারাল্ট সেখানে আসে আর তাদের দুজনকে সেভ করে তার সেই বন্ধুদের বলে সিরিকে এখান থেকে নিয়ে যেতে, তাও আবার ইয়ানিফারের গলায় তলোয়ার ধরে, যাতে করে ইয়ানিফারও সে এখানে একা থেকে তাকে নিয়ে ডেডলেস মাদার কাছে গিয়ে সেই মাদারকে মেরে সবকিছু ঠিক করে ফেলবে। তবে সেখানে গিয়ে তারা বুঝতে পারে সে অলরেডি মুক্ত হয়ে গেছে, কারণ তাকে মুক্ত হওয়ার জন্য উইচাররা যেই শর্ত দিয়েছিল সেটা ছিল ঘৃণা, যেটা ইয়ানিফারের মধ্যে একটু তো ছিল। কিন্তু সিনটাতে ফ্রান্সাসিয়ার বাচ্চা দেখতে পেয়ে অনেকেই মনে মনে ঘৃণা করে, আর রাতে কেউ একজন এসে তার বাচ্চাটা মেরেও ফেলে। আর এই ঘৃণার জন্যই সেই ডেডলেস মাদার মুক্ত হয়ে সোজা সিরির মধ্যে ঢুকে গেছে। আর এখানে এই এপিসোড মানে দ্য উইচার সিজন 2 এর এপিসোড নাম্বার 7 এখানেই শেষ হয়ে যায়। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গ্যারাল ইয়ানিফারকে নিয়ে সোজা কেয়ারমোরেম আসে, কারণ গ্যারাল্টের বন্ধুরাও সিরিকে নিয়ে কেয়ারমোরেমেই সেভ রেখেছে। আর এখানে আসার সময় ইয়ানিফার গ্যারাল্টের কাছে অনেকবার মাপ চেয়েছে, কিন্তু গ্যারাল তাকে একদমই মাফ করবে না, কারণ সেই ডেথলেস মাদার সিরির বডির উপরে ফুললি কন্ট্রোল নিয়ে তাকে সেই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে যেখানে সে সবসময় থাকতে চাইতো, মানে তার ফ্যামিলির সাথে। আর তাদের সবাইকে জীবিত দেখতে পেয়ে সিরি অনেক খুশি হয়। আর এখন এখানে সিরির এঙ্গেজমেন্টের প্রিপারেশন চলছে, আর সিরিকে তার ঘর থেকে আনা দায়িত্ব রানী ক্যালেন্থিয়া মসেককে দিয়েছে। কিন্তু এদিকে আমরা কেয়ারমোরেমে সিরিকে দেখতে পাই দুইটা উইচারকে মারছে, তাও আবার যখন তারা ঘুমাচ্ছিল। এরপর সে যখনই ভসেমিরকে মারবে তখন সেখানে গ্যারাল চলে আসে, আর তাকে দেখতে পেয়ে সিরি এমন একটা ভাব নেয় যেন সে কিছুই জানে না। আর যখনই সে সুযোগ পায় তখন সে গ্যারাল্টের উপরে হামলা করে সেখান থেকে পালিয়ে যায়। এখন এগুলো দেখতে পেয়ে সমস্ত উইচার তাদের পোষণ খেয়ে সিরিকে মারতে ফুললি রেডি হয়, বিশেষ করে ভসেমির, কারণ সে উইচারদের ধ্বংস দেখতে পেয়ে এখন ফুললি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। তখন ভসেমির গ্যারালকে বলে যেভাবে তুমি অ্যাস্কেলকে মেরেছিলে, মানে পরিস্থিতির শিকার হয়ে, এই জন্য আবারও পরিস্থিতি বলে তোমাকে এখন সিরিকে মারতে হবে। আর যদি সে ইচ্ছা করেই সুযোগটা হারিয়ে ফেলে তাহলে সেটা তার জন্য একেবারেই ভালো কিছু হবে না।
আর অন্যদিকে ইয়ানিফার জ্যাস্কারকে উঠিয়ে বলে সবাইকে গিয়ে ওয়ার্ন করো। আর সে জ্যাস্কারকে একটা পাথরও দেয়, যেটা সে গ্যারালকে দিলে গ্যারাল সব কিছু বুঝতে পারবে। আর সে এখানে থেকে পোষণ বানাবে, যাতে করে যত দ্রুত সম্ভব সিরির থেকে সেই ডেথলেস মাদারকে বের করা যায়। অন্যদিকে ফ্রান্সাসিয়া, যে কিনা বাচ্চা মারার দুঃখে আছে, তার কাছে তারা এসে সমস্ত সত্যি কথা বলে দেয় যে তাদের একমাত্র লক্ষ্য সিরিকে ধরা। এখন এটার পেছনে উদ্দেশ্যটা কি সেটা এখন পর্যন্ত সেও জানে না। কিন্তু ফ্রান্সাসিয়া বলে যেহেতু তারা এলফ, তাই মানুষ তাদের ঘৃণা করে। তাই সে তার কিছু লোকজন নিয়ে সোজা রিন্ডিয়া চলে আসে। আর তার একমাত্র উদ্দেশ্য কিছু লোক থেকে বদলা নেয়া, কারণ এখন তার মনে হয় রিন্ডিয়ার লোকই তার বাচ্চাকে মেরে ফেলেছে, আর তাই সে এটার বদলা নেবেই। আর আমরা এমনটা দেখতেও পাই, সে রিন্ডিয়া পৌঁছেই সমস্ত বাচ্চা মেরে ফেলে। মানে একদিকে ফ্রান্সাসিয়া তার লোকদের সাথে মিলে নেলফগার্ডের হয়েই কাজ করছে, কিন্তু তার রাগ ও দুঃখের জন্য এখন যুদ্ধটা সে নিজের করে নিয়েছে। এরপরে রাতের বেলা তার লোকেরা স্টেটকেও ধরে আনে, যে কিনা সেখান দিয়েই যাচ্ছিল। আর যখনই তাকে মারতে বলা হয়, তখন স্টেট তাদের সিরির কথা বলে, আর সেই সাথে এল্ডার ব্লাডেরও। আর এটা শুনতে পেয়ে সমস্ত এলফরা একেবারেই শক হয়ে যায়, কারণ এক হিসাবে সিরি তাদের সমস্ত এলফদের রানী, যাকে পৃথিবীতে পাঠানোর একমাত্র উদ্দেশ্য শুধু এলফদের বাদ দিয়ে আর সবাইকে শেষ করে দেয়া। এখানে এই কথাটা সেই প্যাঁচাও শুনতে পায়, আর সে জলদি করে এই খবরটা তার মালিককে দিতে চলে যায়, কারণ এখন তার কাছে সমস্ত খবর আছে যে আসলে সবাই কেন শুধু সিরিকেই খুঁজছে। আসলে এই প্যাঁচাটার নাম ফিলিপা, আর সামনের সিজনে এই প্যাঁচার রোল খুবই ইম্পর্টেন্ট হবে। এদিকে বাচ্চাটা মারার দোষ কাহির নিজের উপর নিয়ে নিয়েছে, মানে পুরো সিচুয়েশন এখন সে কন্ট্রোল করে নেবে। এখন প্রথমে বিগড় ব্যাপারটা একদমই ঠিক মনে হয় না, কিন্তু সে যেটা করছে এতে করে ভারসাম্য নষ্ট হয়নি, বরং সম্পূর্ণ তাদের কন্ট্রোলে আসে। কিন্তু লাস্টের টুইস্টটা একটু ভিন্নই ছিল, কারণ কিং এমির আসার পরে তাদের দুজনকে বন্দি করা হয়। কারণ এই সমস্ত প্ল্যানিং ছিল কিং এমিরের, কারণ সে ভালো করেই জানে যে বাচ্চাটা কোরবানি দেওয়া কত বড় সিদ্ধান্ত, আর তাকে দিয়ে কত বড় যুদ্ধ করা যাবে। আফটার অল সে সিরির বাবা, আর এখন সে তার মেয়েকে তার কাছে চায়, আর তাকে পাওয়ার জন্য সে কি করবে সেটার ইনফরমেশন আপাতত আমাদের এই সিজনে দেয়া হয়নি। এদিকে সিরি তার স্বপ্নে অনেক খুশি, আর সে কোনোভাবেই চায় না এই দুনিয়া ছাড়তে, কারণ সেই ডেথলেস মাদার তাকে এমন এমন স্বপ্ন দেখায়, বিশেষ করে তার বাবা মার, যাতে করে সে চিন্তায় পড়ে যায় আর সে আরও ইমোশনাল হয়ে যায়। এই জন্য সিরি কোনোভাবেই চায় না এই দুনিয়া ছাড়তে। এদিকে বারবার গ্যারাল তাকে গিয়ে আটকাচ্ছিল, এরপর সে তার মোকাবেলা করে, আর সেখানে সমস্ত উইচারও চলে আসে, আর একটু পরে জ্যাস্কারও আসে। কিন্তু অবস্থা খারাপ দেখতে পেয়ে জ্যাস্কার লুকিয়ে পড়ে, কারণ সিরি চিৎকার করে কেয়ারমোরামের পুরনো সেই গাছটা ফেলে দেয়, যেটা দিয়েই ব্ল্যাক ক্রিস্টাল বেরোতো, আর এতদিন এটা সেফ জায়গায় ছিল। তবে এটাকে ভাঙার পরে সে একটা পোর্টাল ওপেন করে, সেখান থেকে 3টা মনস্টার বেরিয়ে আসে, আর তারা অনেকগুলো উইচার মেরে ফেলে। এই জন্য আবারও ওসেমিরের টেম্পার হাই হয়ে যায়, আর সে সিরিকে মারতেও আসে, কিন্তু উইচার তাকে আটকে বলে তার মোকাবেলা সেই করবে। এরপর সেই পোর্টাল দিয়ে আরও একটা মনস্টার বেরিয়ে আসে, কিন্তু একটু পরে উইচার সেটা মেরে ফেলে। এদিকে তখনই ওসেমির সিরিকে মারার একটা সুযোগ পায়, আর সে তার পেটের মধ্যে ছুরিও ঢুকায়। তবে ছুরি দিয়ে আঘাত করার পরেও সিরির কিছুই হয় না, কারণ সেই ডেথলেস মাদার তার ক্ষত আবারও সারিয়ে দেয়। এদিকে তখন জ্যাস্কার বুঝতে পারে আসলে এই পাথর মানুষের ঘৃণা কমায়। এখন তাদের এটা একদমই দরকার নেই, কারণ তাদের মনে যেই ঘৃণা আছে, যদি তারা সেটা বাদ দিয়ে দেয়, তাহলে এই ডেথলেস মাদার তাদের কোনো ক্ষতি তো করতে পারবেই না, বরং সেও দুর্বল হয়ে যাবে। এরপরে এখানে এসে ইয়ানিফার শেষ গেমটা খেলে, তাও আবার নিজেকে স্যাক্রিফাইস করে, মানে সে নিজেকে মারবে, তাও আবার তখন যখন সিরি তার শরীরে কন্ট্রোল নিয়ে নিবে, এতে করে দুজনই মরবে। আর সেটার রেজাল্ট আমরা দেখতেও পারি, মানে সিরি তার স্বপ্ন থেকে বের হয়ে সোজা চলে আসে উইচারদের কাছে। এরপরে উইচার তাকে বলে যাতে সে আবার একটা পোর্টাল খুলে, আর সেইটা দিয়ে ইয়ানিফারকে নিয়ে তাকেও সেভ করে ফেলবে। কিন্তু পোর্টাল খুলে তারা 3জন এমন একটা গ্রহে চলে আসে, যেখানে হর্সম্যান সিরির পাওয়ার বুঝতে পেরে এখন তার দিকে আসছে। এদিকে ইয়ানিফারের থেকেও সেই ডেথলেস মাদার বেরিয়ে যায়, আর সে ঢুকে পড়ে হর্সম্যানদের একজনের মধ্যে। মানে এইটাই তার প্ল্যান ছিল, সে সিরিকে দিয়ে পোর্টাল ওপেন করে সে আবারও তার নিজের শহরে ব্যাক করবে। এরপর সিরি জলদি করে পোর্টাল বন্ধ করে, আর সব কিছু আবারও নর্মাল হয়ে যায়। তবে সিরি ভালো করেই জানে সে যেই ছিল সে তার পিছু ছাড়বে না। আর এদিকে ইয়ানিফারও সম্পূর্ণ ঠিক, আর সে কোয়েনের উপর তার জাদুর প্রয়োগ করে বুঝতে পারে সে আবারও তার শক্তি ফিরে পেয়েছে। এদিকে ওসেমির তার এতটা রেগে যাওয়ার জন্য গ্যারাল্টের কাছে মাপ চায়, আর সে খুব ভালো করে বুঝতে পারে সে টোটালি রং ছিল। এরপরে ইয়ানিফার গ্যারাল্টের সামনে প্রমিস করে এখন থেকে সে কোনোভাবেই সিরির ক্ষতি হতে দিবে না, বরং সে তাকে ট্রেনিং করাবে, যাতে করে সিরির শক্তিশালী যোদ্ধা হতে পারে। আর গ্যারাল্টও সিরির ট্রেনিংয়ের জন্য ইয়ানিফারকে চুজ করে। কিন্তু গ্যারাল্ট এখনও বুঝতে পারছে না যে নেলফগার্ডের লোকেরা সিরির রহস্য কিভাবে জানলো। সেটা আমি অলরেডি বলে দিয়েছি, মানে নেলফগার্ডের কিং সে হচ্ছে সিরির বাবা, আর সে সিরির ছোটবেলা থেকেই সিরির পাওয়ার সম্পর্কে জানতো, আর সে তাকে আবারও ব্যাক পেতে যেই কোনো কিছু করতে পারে। এদিকে ব্রাদারহুড আর সমস্ত জাদুকররা প্ল্যানিং করছে কিভাবে কিং বাসেমিরকে হারাবে আর কিভাবে সিরিকে পাবে, কারণ তাদের সবাইকে যারা সিরিকে জানে আর যারা তাকে প্রোটেক্ট করছে তাদের পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে। যার মানে সিজন 3-তে খেলাটা আরও জমে উঠবে, কারণ সমস্ত পাওয়ার শুধুমাত্র সিরিকে চায়।
মানে এদিকে সিরির বাবাও সিরিকে চায়, ডেথলেস মাদারও সিরিকে চায়, সেই প্যাঁচা সিরিকে চায়, জাদুকররাও সিরিকে চায়, আর কিং বাসেমিরও সিরিকে চায়। তো এখন সিরির কি হবে, আর গ্যারাল্ডো ইয়ানিফার মিলে সিরিকে সেভ করতে পারবে কিনা সেটা আমরা জানতে পারবো সিজন 3-তে। কারণ এখন এই এপিসোড মানে দ্য উইচার সিজন 2 এর এপিসোড নাম্বার 8 এখানেই শেষ হয়ে যায়। তো কমেন্ট করে জানান কেমন লাগলো দ্য উইচার সিজন 2 এর স্টোরি। আর যারা এখনও ভিডিওটা লাইক করেননি তারা প্লিজ একটা লাইক করুন। এমনই ওয়েব সিরিজের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা এখনও আগের ভিডিওগুলো দেখেননি তারা ডেসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্ট চেক করতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।